প্রথমে হেডলাইন দিবা প্রকৃতি প্রত্যয়। এই গল্প থামাও। দেখো শব্দটা হচ্ছে প্রকৃতি প্রত্যয়, তাহলে বলো তো এখানে কয়টা জিনিস আছে? কয়টা? দুইটা, একটা প্রকৃতি আর একটা কি প্রত্যয়। আচ্ছা লেখো, পরে আগে একটু দেখে নাও, আমরা একটু কিছু প্রাথমিক আলোচনা করে নেই। দেখো এখানে আমরা একটা শব্দ লিখলাম যার নাম হচ্ছে চলে। চলে শব্দকে ভাঙলে কি পাওয়া যায় বলো তো? চল যোগ এ। আচ্ছা বলো তো চলেটা কি ধাতু না অন্য কিছু? চলেটা কি ধাতু। তার মানে এই চলে হচ্ছে কোন পদ? ক্রিয়াপদ। তার মানে ক্রিয়াপদের যে মূল, সেই ক্রিয়াপদের মূলকে কি বলে? ধাতুর সঙ্গে যা যুক্ত হয় তার নাম কি? বিভক্তি। ধাতুর সঙ্গে যা যুক্ত হয় তার নাম। আচ্ছা দেখো এই আরেকটা শব্দ লিখি আমি, চলন্ত। বলতো চলন্ত শব্দটা বিশেষণ না বিশেষণ? চলন্ত বিশেষণ ক্রিয়া। চলন্ত হচ্ছে বিশেষণ, চলন্ত বিশেষণ। এটাকে ভাঙলে কি পাওয়া যায়? চল যুগ। আচ্ছা দেখো তো এই চল আর এই চল দুইটা একই কিনা? শব্দ দুইটা এক কিনা? শব্দ দুইটা যদি এক হয় তাহলে এটা যদি ধাতু হয় তাহলে এটা কি? এটাও ধাতু। কিন্তু ধাতু কাকে বলে? ক্রিয়ামূলকে। কিন্তু চলন্ত কি ক্রিয়া? তাহলে তার মূলকে ধাতু বলা যাবে? তাহলে চলন্তের মূল ধাতু হতে পারে না। কিন্তু দেখতে কার মতো? ধাতুর মতোই। ধাতুর মতো হলেও তাকে ধাতু বলে ডাকা যায় না। আবার দেখো চলন, এই শব্দটা কি বিশেষণ না বিশেষণ? চলন বিশেষ্য। এটাকে ভাঙলে কি পাওয়া যায়? চল যুগ অন। এবার বলো এই চলটাও কি ধাতু? কিন্তু দেখতে কার মতো? কিন্তু ধাতু বলা হয় কাকে? ক্রিয়ামূলকে। তাহলে এই দুইটা কিন্তু ক্রিয়ামূল নয়। ক্রিয়ামূল নয় কিন্তু দেখতে অবিকল কার মতো? ক্রিয়ামূলের মতো, ধাতুর মতো। মনে রাখবা যদি বিশেষ্য বিশেষণ পদের মূল দেখতে ধাতু হয় অথবা শব্দমূল হয় মানে নামপদ হয় তবে তাকেই বলা হয় প্রকৃতি। তাকেই কি বলা হয়? তাহলে অনলি প্রকৃতি কয় জাত শব্দের হতে পারে? দুই জাত, একটা বিশেষ্য আর একটা। তাহলে ক্রিয়াপদের কি কখনো প্রকৃতি প্রত্যয় হয়? উত্তর হচ্ছে না, ক্রিয়াপদের প্রকৃতি প্রত্যয় হয় না। তবে ক্রিয়া বিশেষণের হতে পারে। ক্রিয়া বিশেষণের হতে পারে, যেমন চলন্ত, এটা ক্রিয়া বিশেষণ। চলন্ত ক্রিয়া বিশেষণ না? আবার এটা বিশেষের বিশেষণও হয়, যেমন চলন্ত গাড়ি। গাড়ি কোন পদ? বিশেষ্য। তার অবস্থান কি? চলন্ত। তার মানে এটা ক্রিয়া বিশেষণও হতে পারে, এটা বিশেষের বিশেষণও হতে পারে। কিন্তু এই চলটা ধাতু, কিন্তু একে ধাতু বলবো না। তাহলে ধাতু না বলে কি বলবো? প্রকৃতি। তাহলে লেখো বিশেষ্য বিশেষণ পদের মূল। বিশেষ্য বিশেষণ পদের মূল। বিশেষ্য বিশেষণ পদের মূল। স্যার হ্যাঁ বলো। আচ্ছা 9 পৃষ্ঠার 2 নম্বরের কি উত্তর হবে? কয় পৃষ্ঠার? 9 পাতার 2 নম্বর প্রশ্ন। এটা কি 5 নম্বর লেকচারের না 4 নম্বর লেকচারের? এটা 5 নম্বর লেকচারে। 5 নম্বর লেকচারের 9 পৃষ্ঠা 2 নম্বর। জি স্যার। বচন ব্যাকরণের রূপতত্ত্বে, শব্দতত্ত্বের আরেক নাম রূপতত্ত্ব। শব্দতত্ত্বের অপর নাম রূপতত্ত্ব। তাহলে রূপতত্ত্ব উত্তর হবে। আচ্ছা স্যার এখানে দুইটা অপশন ছিল তো তাই জিজ্ঞাসা করলাম। এখানে দুইটা ছিল। হ্যাঁ একটা ছিল দুইটাই আছে, কিন্তু রূপতত্ত্ব উত্তর দিবা, কারণ শব্দতত্ত্বের পরবর্তী নাম হচ্ছে রূপতত্ত্ব। আচ্ছা স্যার ঠিক আছে। তাহলে দেখো এই আস্তে কথা বলো। দেখো আমরা বিশেষ্য বিশেষণ পদের মূলকে ধাতু অথবা নামপদ হলে কি বলবো? প্রকৃতি। তাই লেখছো না? লেখো নাই? লিখতে না বললাম? লেখো বিশেষ্য বিশেষণ পদের মূল ধাতু অথবা নামপদ হলে, বিশেষ্য বিশেষণ পদের মূল ধাতু অথবা নামপদ হলে তাকে প্রকৃতি বলে। বিশেষ্য বিশেষণ পদের মূল ধাতু অথবা নামপদ হলে তাকে কি বলে? প্রকৃতি বলে।
বিশেষ্য বিশেষণ পদের মূল ধাতু অথবা নামপদ হলে তাকে কি বলে? প্রকৃতি বলে। তাহলে প্রত্যয় কাকে বলে? লেখো, প্রকৃতির সঙ্গে যা যুক্ত হয় তাই প্রত্যয়। হ্যাঁ, এইটা গেছে কেন? কেটে যায় নাই, আছে, মিনিমাইজ হয়ে গেছে। তাহলে প্রত্যয় কাকে বলে? লেখো, প্রকৃতির পরে যা যুক্ত হয়। প্রকৃতির পরে, একই তো কথা, প্রকৃতির সঙ্গে বা প্রকৃতির পরে যা যুক্ত হয়, যা যুক্ত হয় তাই প্রত্যয়। তাহলে বলতো, প্রত্যয় শব্দের পূর্ব খণ্ড না পরের খণ্ড? পরের খণ্ড। উপসর্গ শব্দের পূর্ব না পরের? উপসর্গ পূর্বে, আর প্রত্যয় পরে। প্রত্যয়ের অর্থ থাকে না থাকে না? মনে রাখবা, প্রত্যয়ের কোনো অর্থ থাকে না। কেন থাকে না? দেখো, চল যুগ অন্ত, আমরা জানি অন্ত মানে কি? শেষ। অন্ত মানে, যদি অন্ত শব্দের অর্থ এখানে শেষ ধরো, তাহলে চলন্ত মানে হচ্ছে চলার শেষ, তাই হওয়ার কথা ছিল না? কিন্তু এখানে চলন্ত মানে কি? চলার অবস্থায় আছে কিনা? চলন্ত মানে চলার অবস্থায় আছে, সে চলতেছে। তাহলে কি অন্ত শব্দের অর্থ প্রাধান্য পেয়েছে না চল শব্দের অর্থ প্রাধান্য পেয়েছে? চল। তাহলে অন্ত এখানে তার কোনো শব্দের অর্থে ব্যবহৃত হয়নি, নিরর্থক ভাবে ব্যবহৃত হয়েছে। তাহলে ধরতে হবে প্রত্যয়ের অর্থ নাই। তাহলে প্রত্যয়ের অর্থ নাই। তাহলে এসে লাগবা, প্রত্যয়ের বিপরীত উপসর্গ। প্রত্যয়ের বিপরীত উপসর্গ। তাহলে প্রত্যয়ের বিপরীত কি? প্রত্যয়ের বিপরীত কি? উপসর্গ। প্রত্যয়ের বিপরীত হচ্ছে উপসর্গ। প্রত্যয়েরও যেমন অর্থ নাই, উপসর্গেরও অর্থ নাই। উপসর্গ বসে পূর্বে আর প্রত্যয় বসে পরে, এই জন্য বলা হয় প্রত্যয়ের বিপরীত উপসর্গ। ওকে, তাহলে প্রত্যয়ের নিজস্ব কোনো দামও নাই। লেখো, প্রকৃতি দুই প্রকার। প্রকৃতি দুই প্রকার। নাম্বার 1, কৃত প্রকৃতি। কৃত প্রকৃতি কাকে বলে? লাগবা, শব্দের মূল অংশ ধাতু ব্রেকেট দিয়ে ভার্ব বোঝালে, ভার্ব হলে, শব্দের মূল অংশ ধাতু বা ভার্ব হলে তাকে কি বলা হয়? তাকে কৃত প্রকৃতি বলে। তাকে কৃত প্রকৃতি বলে। তাহলে শব্দের মূল অংশ ধাতু মানে ভার্ব হলে তাকে কোন প্রকৃতি বলে? কৃত প্রকৃতি। তাহলে শব্দের মূল অংশ ধাতু বা ভার্ব হলে তাকে কৃত প্রকৃতি বলে। তাহলে শব্দের কোন অংশ? মূল অংশ। কি হলে? ধাতু হলে তাকে কি বলা হয়? কৃত প্রকৃতি। যেমন যেমন চলন, এটাকে ভাঙলে পাওয়া যায় চল যুগ অন। বলো, চলনটা কাজ করা বোঝায় কিনা? চলনটা কাজ করা বোঝায় কিনা? চলন, চল, চল কাজ করা বোঝায় কিনা? তুই চল। তাহলে চল কাজ করা বোঝালে এটা কি ধাতু না? ভার্ব কিনা? তাহলে ভার্ব হলে এই মূলটাকে কি বলা হবে? কৃত প্রকৃতি। কি বলা হবে? কৃত প্রকৃতি। আবার দেখো, ডুবন্ত, ডুব যুগ অন্ত, ডুবটা দ্বারা কাজ করা বোঝায় কিনা? ডুব দ্বারা কাজ করা বোঝায়। তাহলে ডুবটাও কি? কৃত প্রকৃতি। কোন প্রকৃতি? এখন এই শব্দটা যে কৃত প্রকৃতি, এটা তুমি বুঝবা কি করে? এটা সহজে চেনার একটা কৌশল লেখো। কৃত প্রত্যয় সহজে কি করে চিনবো? কৃত প্রত্যয় চেনা যায় শব্দের আগে, শব্দের আগে তুই বসালে যদি আদেশ করা বোঝায়। তাহলে শব্দের আগে তুই বসালে যদি কি করা বোঝায়? আদেশ করা বোঝায়। তাহলে চলের আগে তুই বসাও, চলের আগে তুই বসাও, তুই চল, আদেশ করা কিনা? আদেশ করা বোঝাচ্ছে বলে এটা কোন প্রকৃতি? এবার এই ডুবের আগে তুই বসাও,
তুই ডুব আদেশ করা বোঝায় কিনা? আদেশ করা বোঝালে এটা কোন প্রকৃতি? কৃত প্রকৃতি। আবার দেখো শব্দটা নাচন, নাচনের আগে যদি আমি বলি নাচ যোগ অন, নাচন, এবার নাচের আগে যদি তুই বসাই তাহলে কি হয়? তাহলে নাচন, নাচ যোগ অন, তাহলে এর আগে যদি তুই বসাই তাহলে হয় তুই নাচ। আদেশ করা বোঝাচ্ছে না? আদেশ করা বোঝালেই সেটা কোন প্রকৃতি? কৃত। আর কৃত প্রকৃতির পরে যে প্রত্যয় বসে তার নাম কি প্রত্যয়? কৃত প্রত্যয়। তাহলে এখানে অন কোন প্রত্যয়? আচ্ছা আমরা প্রত্যয়ের আলোচনায় পড়ে যাচ্ছি, আগে কৃত আর প্রকৃতি বুঝে নেই। নাম্বার 2 তদ্ধিত প্রকৃতি। কোন প্রকৃতি? তদ্ধিত। তদ্ধিত আবার কাকে বলে? লিখবা শব্দের মূল অংশ নামপদ ব্রেকেট দিয়ে নাউন, নাউন হলে, শব্দের মূল অংশ নামপদ ব্রেকেট দিয়ে নাউন হলে, তাহলে শব্দের মূল অংশ নামপদ যদি নাউন বোঝায় তবে তার নাম কি? তদ্ধিত প্রকৃতি। তার নাম কি? তদ্ধিত প্রকৃতি। কিভাবে? যেমন লাঠি যোগ আল, এর নাম কি বলো? এর নাম হচ্ছে লাঠিয়াল। এবার লাঠি শব্দের আগে তুই বসাও তো, তুই লাঠি হয়, তুই লাঠি হয়, আদেশ করা বোঝায়? তাহলে এখানে তুই বসালে আদেশ করা বোঝাচ্ছে না, তাহলে লাঠি অনলি নামপদ, মানে লাঠি হচ্ছে একটা নাউন, তাহলে নাউন বোঝালে নামপদ বোঝালে তাকে কি বলা হয়? তদ্ধিত প্রকৃতি। তাহলে এটা নিচে দাগ দিয়ে লিখতে পারি তদ্ধিত প্রকৃতি, তদ্ধিত প্রকৃতি। আবার দেখো আমি যদি বলি পানি যোগ তা, তাকে কি বলা হয়? পান্তা। পানি যোগ তা, তাকে বলা হয় পান্তা। আচ্ছা বলো পানি মানে ওয়াটার নামপদ কিনা? নামপদ। তাহলে নামপদ হলে এটাকেও কি বলা হয়? তদ্ধিত প্রকৃতি। তাহলে কোনটা কৃত আর কোনটা তদ্ধিত এইটুকু ক্লিয়ার কিনা বলো? এইটুকু ক্লিয়ার? ক্লিয়ার তো? ওকে। তাহলে দেখো প্রত্যয় দুই প্রকার, প্রত্যয় কয় প্রকার? দুই প্রকার। এক হচ্ছে কৃত প্রত্যয়, দেখবা কৃত প্রকৃতির পরে, কৃত প্রকৃতির পরে যে প্রত্যয় বসে, মানে কৃত প্রকৃতির পরে যে প্রত্যয় বসে তার নামই কি? কৃত প্রত্যয়। যেমন যেমন ধরো ধুল যোগ অনা, তাকে কি বলা হয়? দোলনা। তুই দুল, দুলতে বললা যে তুই দুল, কাজ করা বোঝাচ্ছে না? তাহলে এইটা কোন প্রকৃতি? কৃত প্রকৃতি। আর কৃত প্রকৃতির পরে প্রত্যয় বসছে কি? তাহলে অনা কোন প্রত্যয়? কৃত প্রত্যয়। তার মানে কৃত প্রকৃতির পরে যে প্রত্যয় বসবে তার নামই হবে কৃত প্রত্যয়। 2 তদ্ধিত প্রত্যয়। তাহলে এটাও সহজ, তদ্ধিত প্রকৃতির পরে যে প্রত্যয় বসে, তাহলে তদ্ধিত প্রকৃতির পরে যে প্রত্যয় বসে তার নামই কি প্রত্যয়? কি প্রত্যয় বলো? তদ্ধিত প্রত্যয়। যেমন চর যোগ আই, তার নাম কি বলো? চরাই, মানে থাপড়াও, তাই তো? পাগল যুগ তুমি, তার নাম কি বলো তো? পাগল যুগ কি বলো? পাগল যুগ কি হবে? হ্যাঁ তুমি, পাগল যুগ তুমি সমান সমান তার নাম কি? পাগলামি। আচ্ছা পাগল এটা কি নাউন না ভার্ব? নাউন না? তাহলে এটাও কি কৃত না তদ্ধিত প্রকৃতি? তাহলে এটা হচ্ছে তদ্ধিত প্রকৃতি।
তাহলে তদ্ধিত প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় বসে তার নাম কি? তদ্ধিত প্রত্যয়। তাহলে বলো প্রকৃতি কত প্রকার? কি কি নাম? একটা কৃত প্রকৃতি আর একটা তদ্ধিত প্রকৃতি। তাহলে কৃত প্রকৃতি মানে কৃত প্রত্যয়ের যে মূলটা, সেই মূলটা দ্বারা কি বোঝায়? নাউন না ধাতু? ধাতু। ধাতু মানে ইংরেজিতে বললে ভার্ব বলবো, মানে যেটা ক্রিয়ার মতো। আর তদ্ধিত প্রত্যয় মানে তদ্ধিত প্রকৃতি শব্দের মূল অংশ নাউন মানে কি নামপদ। নামপদ বোঝালে তার নাম তদ্ধিত প্রকৃতি। তাহলে কৃত প্রকৃতির পরে যে প্রত্যয় বসে তার নাম কি? কৃত প্রত্যয়। আর তদ্ধিত প্রকৃতির পরে যে প্রত্যয় বসে তদ্ধিত প্রত্যয়। তাহলে প্রত্যয় অনুসারে কি প্রকৃতির নাম হয় না প্রকৃতি অনুসারে প্রত্যয়ের নাম হয়? প্রকৃতি অনুসারে প্রত্যয়ের নাম হবে, প্রত্যয় অনুসারে প্রকৃতির নাম হবে না। তাহলে প্রত্যয়ের কোনো দাম আছে? প্রত্যয়ের দাম আছে? তোমাদের নামের যেরকম দাম প্রত্যয়ের ঠিক কতটুকুই দাম। মেয়েদের নামের কোনো দাম আছে? মেয়েদের নামের দাম আছে? দাম আছে? মেয়েদের নামের কোনো দাম নাই। দাম আছে? কি দাম সঞ্জিতা? ধরো ওর বিয়ে হয় নাই, এখন ওর দাম আছে। কি দাম জানো? ওর ওই যে ওইটা ডাকে নাম ধরে, কতটুকুই দাম। বিয়ে হয়ে গেছে, ধরো বিয়ে হয়েছে আবুলের লগে, তখন ওর পরিচয় কি? আবুইলার বউ। আবুইলার বউ, তখন আরো নাম ধরে ডাকবে না? তখন বলো তোমার বাপের যে ওই অমুকের মেয়ের জামাই, বুঝো নাই? এবার দুর্ঘটনাক্রমে সুফিয়া কামালের মতো ওর জামাইটা মারা গেছে, মরতেই পারে তাই না? মানুষের মৃত্যু কখন কার হয় এটা বলা যায় না। ওর আবার বিয়ে হয়েছে কার লগে? কদ্দুসের লগে। এখন পরিচয় কি? মিসেস কদ্দুস। গ্রামে গেলে গেবো কদ্দুচ্চার বউ। তাহলে দাম আছে প্রত্যয়ের? প্রত্যয় যার পরে বসে তার নামেই নামাঙ্কিত হয়। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? লেখো কৃত প্রত্যয় সাধিত হয় দুই উপায়ে। আসলে খালি কৃত প্রত্যয় না, তদ্ধিত প্রত্যয়। প্রকৃতি প্রত্যয় সাধিত হয় দুই উপায়ে সোজা কথা লিখলে। আবার আলাদা আলাদা করে লিখলে একবার কৃত প্রত্যয় লেখা লাগবে আর একবার তদ্ধিত প্রত্যয় লেখা লাগবে। দুই ক্ষেত্রেই একই ধরনের পরিবর্তন। তাহলে কি আমরা একবারে লিখে দিতে পারি না প্রকৃতি প্রত্যয় সাধিত হয় দুই উপায়ে? পারে কিনা? দেখো প্রকৃতি প্রত্যয় সাধিত হয় দুই উপায়ে। প্রকৃতি প্রত্যয় সাধিত হয় কয় উপায়ে? দুই উপায়ে বা দুই ভাবে। উপায় না লিখে ভাবে লিখতে পারো, দুই ভাবে। এক হচ্ছে গুণ, দুই হচ্ছে বৃদ্ধি। তাহলে এক হচ্ছে গুণ, দুই হচ্ছে বৃদ্ধি। তাহলে প্রথমে লিখবো আমরা গুণের নিয়ম। তোমাদের শিটে আছে 4টা, বাট আমি দিব 3টা। নাম্বার 1, হ্রস্ব ইকার দীর্ঘ ইকার এর পরিবর্তে একার হয়। হ্রস্ব ইকার দীর্ঘ ইকার এর পরিবর্তে কি হয়? একার। হ্রস্ব ইকার দীর্ঘ ইকার এর পরিবর্তে একার হয়। যেমন সিন যোগ আ শব্দটা কি হয়ে গেল? চেনা। চিন যোগ আ সমান সমান, আচ্ছা এটা চীনা হতে পারতো না? পারতো কিনা? চীনা। এটাকে চীনা না বলে চেনা কেন লিখলাম? হ্রস্ব ইকার দীর্ঘ ইকারের পরিবর্তে একার। একারটা দিলাম কেন? এটা চীনা তো লিখতে পারতাম। চীনা লিখলে কি হইতো? চীন একটা জাতির নাম বোঝাতো না? তাহলে কি আমার এই শব্দের অর্থের সঙ্গে মিলতো? এই শব্দ বলা হলো তুমি অমুককে চিনো, এবার ওই লোকটাকে আমার চেনা হয়ে গেছে, মানে আমি চিনার পর ওই লোকটা আমার কাছে কি চিনা না চেনা? এই জন্য এখানে কি বসছে? অর্থের মিল রাখার জন্য এখানে একার বসছে। ক্লিয়ার? নাম্বার 2, হ্রস্ব উকার দীর্ঘ উকার এর পরিবর্তে ওকার হয়। হ্রস্ব উকার দীর্ঘ উকারের পরিবর্তে কি হবে? ওকার।
হ্রস্ব উকার দীর্ঘ উকারের পরিবর্তে ওকার হয়। যেমন ধু যুগ আ, এর নাম কি বলো? ধোয়া। আচ্ছা, ধু যুগ আ, এটাকে আমরা এই ধোয়া বলতে পারতাম কিনা? পারতাম কিনা বলো? তাহলে এই ধোয়া না বলে আমরা কি বলতেছি? এই ধোয়া। প্রশ্ন হচ্ছে কেন বলতেছি? দেখো, যদি আমরা এই ধোয়া বলতাম তাহলে এটা আগুন থেকে নিঃসরিত হয়। এইখানে মানে হচ্ছে তুই কাপড়টা ধু, তোকে কাপড়টা ধুইতে বলা হয়েছে। এবার কাপড়টা ধোয়ার পরে ওই কাপড়ের অবস্থান কি? ধোয়া কাপড় না? এই জন্য এখানে এই ধোয়াটা ব্যবহৃত হয়েছে, এই ধোয়াটা হয়নি, অর্থ ঠিক রাখার জন্যে। নাম্বার 3, রি এর পরিবর্তে অর হয়। রি এর পরিবর্তে কি হয়? অর। যেমন ক্রিযুক তা, তার নাম হচ্ছে কর্তা। তাহলে ক্রিযুক্তা, তাকে কি বলা হয়? কর্তা। দেখো, এই যে কর্তা শব্দের উচ্চারণ কি? কর্তা এ গাড়ি চালাচ্ছ কে? নাকি পড়তেছ আর গেম খেলতেছ? অনলাইনে একটা মজা, হ্যাঁ, মজা হচ্ছে তুমি কি করলা, হেডফোন কানে দিয়া আরামসে শুয়ে রইছো, ক্লাস করতেছো, কিছুই লিখতেছো না। এখন প্রশ্ন হচ্ছে যে যারা এই ফাঁকিটা দেবে, সেই ফাঁকিতে কি আমরা কেউ পড়বো না? সে পড়বে, সে পড়বে না? ধরো আমি তো বিসিএস অনলাইনে প্রাইভেট পড়াই, তো বিসিএস এর তারপরে প্রাইমারি ব্যাচ অনলাইনে যেগুলো প্রাইভেট পড়াই, তোমাদের অ্যাডমিশনের একটা ব্যাচ আছে প্রাইভেট পড়াই। এর মধ্যে দুইজনকে দেখি কি যে ওই কেউ খাচ্ছে, কথা শুনতেছে, ওর যে ভিডিও অন করে এটাও জানেও না। হ্যাঁ, আমি দেখে অবাক, কে রে বেটা তুই খাচ্ছিস, খা, ভিডিও অন করে খাওয়া লাগবে, দেখা লাগবে কি খাইতেছিস, আমরাও তো খাই, তাই না? যাক, আরেকজনটা দেখি কি, সে টেলিভিশন দেখতেছে, মানে আমার মনিটরের দিকে তার কোনো নজর নাই, তার ভিডিও অন করা, টিভিতে নাটক দেখতেছে, ওই মানে মিউট করে দেখে আমি শব্দটা শুনতেছি না, কিন্তু তার ভিডিও অন করতে বুঝতে পারতেছি যে সে নাটক টিভির দিকে একদৃষ্টিতে তাকিয়ে রয়েছে, মোবাইল তার কোলের উপরে, তার চোখ দুটো সামনে। তো পরে ধর ক্লাস শেষে আমি তার ফোন করলাম, ফোন করে বললাম কি ব্যাপার, এই ক্লাসে এরকম কেন? ভাই আপনি দেখলেন কেমনে? তোর তো ভিডিও অন করেছিল রে। স্যার পড়তে তো ভাল লাগে না। পড়তে ভাল লাগে না তাহলে ভর্তি হয়েছিস কেন? হ্যাঁ, খামা খামারে 4,000 টাকা দিছিস অনলাইনে পড়ার জন্য, কেন এতগুলো টাকা দিলি? বাবা সারে না পড়তে কয়, টাকা গেলে বাবার গেছে, আমার কি? বলো, ওর দ্বারা কিছু সম্ভব? ওর দ্বারা কিছুই সম্ভব না। তোমাদের এই যে পরের ব্যাচে একটা ছাত্র আছে, ওইখানে বসবে, বসে বলবে ভাইয়া শেষ করবেন কখন? মানে ওর কথা হলো ভাইয়া শেষ করবেন কখন? কারণ কেন শেষ দিয়ে তুই কি করবি? বাসায় চলে যাবো। কেন ভাল লাগতেছে না? তাহলে ভর্তি হয়েছিস কেন, আসছিস কেন? কয় বাপ সারে না তাই। বাইরে এলো ভুয়াপুর, ওইখানেই বসবে, আইসায় ওই কোনাতেই বসবে। হ্যাঁ, নাম কি? লিমন হতে পারে, নাম জিজ্ঞেস করে নি তো। হ্যাঁ হ্যাঁ, লম্বা করে, মানে ও পড়তেছে গেলে ওর বাপ ভর্তি করে দিছে, তাই ওর পড়ার ইচ্ছা নাই। তাহলে বলো ওর দ্বারা কিছু সম্ভব? যাই হোক, তাহলে দেখো এই এদিকে আবার তাকাও, ক্রিযুক্তা, এখানে কি উচ্চারিত হচ্ছে? কর্তা। তাহলে কি এখানে আছে বলো? অর। অর। তাহলে গুণের নিয়ম কয়টা পড়লাম? 3টা। কি কি বলতো? হ্রস্ব ইকার দীর্ঘ ইকার পরিবর্তে কি হবে? একার। হ্রস্ব উকার দীর্ঘ উকার পরিবর্তে ওকার। রে এর পরিবর্তে অর। নাম্বার, এবার বৃদ্ধির নিয়ম। বৃদ্ধির নিয়ম 1 নম্বর, হ্রস্ব ইকার দীর্ঘ ইকারের পর ঐকার হয়। হ্রস্ব ইকার দীর্ঘ ইকারের পর কি হয়? ঐকার হয়। হ্রস্ব ইকার দীর্ঘ ইকারের পর ঐকার হয়। পর না, পরিবর্তে। হ্রস্ব ইকার দীর্ঘ ইকারের পরিবর্তে ঐকার হয়। যেমন শিশু যুষ্ণ সমান শৈশব। শিশু যুষ্ণ সমান শৈশব। শিশু, শি এখানে কি আছে? হ্রস্ব ইকার।
রস্বইকার আছে না, এখানে কি হয়ে গেছে, ঐকার হয়ে গেছে। আমাদের ফেলে আসা দিনগুলোই আমাদের কি শৈশব ছিল। এখন যে তোমাদের জীবন, এখন আর শৈশব নাই, এখন তোমরা যৌবন পার করতেছো, আর 5টা বছর যাবার দাও, তারপরে বৃদ্ধ হয়ে যাবা 5 বছরে। কারণ 5 বছরের জীবনে মানেটা বুঝে যাবা, কেন জানো? 5 বছর তোমার অনার্স কমপ্লিট, 4 বছর অনার্স কমপ্লিট, এরপরে দেখবা চাকরি বাকরি হচ্ছে না, দেশে চাকরির অভাব, তখন জীবনে নেমে আসবে হতাশা, আল্লাহ রে কেন পড়াশোনা করলাম। এই যখনই জীবনে হতাশা আসবে তখন যৌবন শেষ, তখন বার্ধক্য, তখন খালি কবা যে সিঙ্গাপুর আমার যে বন্ধুটা ইন্টার পাস করে গেছে, ওর লগে যদি চলে যাইতাম তাহলে এতদিন একটা গাড়ি থাকতো। নাম্বার 2, হ্রস্বকার দীর্ঘকার এর পরিবর্তে ঔকার হয়। তাহলে হ্রস্বকার দীর্ঘকারের পরিবর্তে কি হয় বলো? ঔকার। হ্রস্বকার দীর্ঘকারের পরিবর্তে ঔকার হয়। কি কিছু হয়েছে? হ্যাঁ, কি লিঙ্ক আরে তাহলে দেখো, হ্রস্বকার দীর্ঘকারের পরিবর্তে কি হবে? ঔকার। যেমন যুব যুগ অন, তার নাম কি? যৌবন। এটা যুবকের গুণ। কার গুণ? যুবকের গুণ। যুবতীর কোনো গুণ নাই, আমি বলি নাই, ব্যাকরণবিদরা বলে যাচ্ছে। গুণবাচক বিশেষণ আছে একটা, এই যে তোমাদের পরবর্তী ক্লাস 6 নম্বর বিশেষণের ক্লাস, মানে পদের ক্লাস, পদের ক্লাসে 6 প্রকার বিশেষের একটা নাম হচ্ছে গুণবাচক বিশেষ। সেখানে আমরা পড়াবো যুবকের গুণকে কি বলা হয়? যৌবন। তাহলে যুবতীর কোনো গুণ নাই। তাহলে এখানে কি ছিল? হ্রস্বকার। হ্রস্বকারের পরিবর্তে কি হয়েছে বলো? ঔকার। তাহলে হ্রস্বকারের পরিবর্তে ঔকার হওয়াটাকে কি বলা হয়? গুণ না বৃদ্ধি? বৃদ্ধি। আর হ্রস্বইকার দীর্ঘইকারের পরিবর্তে একার হওয়াকে কি বলে? গুণ। নাম্বার 3, রি এর পরিবর্তে আর হয়। রি এর পরিবর্তে কি হয়? আর। যেমন ক্রি যোগ জ্ঞান, তার নাম কার্য। প্রশ্ন হচ্ছে যে এখানে জ্ঞান আমরা কেন দিলাম? মনে রাখবা, জ্ঞান আমরা দেইনি, জ্ঞান এটা দিয়ে গেছে কে? ব্যাকরণবিদ। ব্যাকরণবিদরা বলেছে সংস্কৃত প্রত্যয় যেগুলা ব্যবহার করা হয়েছে ওটার নিয়ম কিছু থাকুক আর না থাকুক, যা ব্যাকরণবিদরা ব্যবহার করেছে তোমাকে সেটাই লিখতে হবে। এখানে ওনারা জ্ঞান দিয়ে গেছেন, কি কারণে দিচ্ছে কোনো ব্যাখ্যা তারা দেননি, সুতরাং আমরাও এটার ব্যাখ্যা জানি না, তোমাকে জ্ঞানই লিখতে হবে। তাহলে ক্রিযুগ জ্ঞান মিলে কি তৈরি হয়েছে? কার্য। তাহলে এখানে কি আছে? একটা সরেয়া, আর এখানে কি আছে? একটা রেপ, তার নাম কি? আর। তাহলে অর হলে কি বলে? গুণ, আর হলে তাকে কি বলে? বৃদ্ধি। তাহলে এই হচ্ছে গুণ আর বৃদ্ধির নিয়ম, পারা যাবে। এখন মজার বিষয় হচ্ছে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হবে না, পরীক্ষায় এই জায়গা থেকে প্রশ্ন হবে না, কারণ হইতেও পারে, আবার বলা হবে যে না এটাও কিন্তু বলা যাবে না। ধরো পরীক্ষায় দেওয়া হলো যে শৈশব, এই শব্দটির প্রকৃতি প্রত্যয় হয়েছে কোন নিয়মে, বা এই শব্দে ঐকার হয়েছে কোন নিয়মে? গুণের নিয়মে না বৃদ্ধির নিয়মে? তাহলে ঐকার থাকলে বৃদ্ধি, একার থাকলে গুণ, এই হচ্ছে নিয়ম। প্রশ্ন হতে পারে, পারে না তা নয়। তাহলে আমরা আলাদা করে পড়বো কৃত প্রকৃতি প্রত্যয় আর হচ্ছে তদ্ধিত প্রকৃতি প্রত্যয়। মনে রাখবা, কৃত প্রকৃতি প্রত্যয় হয় বাংলা ভাষার 2 জাত শব্দের। কয় জাত শব্দের? 2 জাত। একটা হচ্ছে সংস্কৃত, আর একটা হচ্ছে খাঁটি বাংলা। কি কি বললাম? সংস্কৃত আর একটা খাঁটি বাংলা। মজার বিষয় হচ্ছে খাঁটি বাংলা শব্দের কৃত প্রত্যয় দুনিয়া সহজ, কিন্তু তৎসম শব্দের কৃত প্রত্যয় এটা বেসম্ভব রকম কঠিন, মানে বেসম্ভব রকম কঠিন। মানে হচ্ছে খাঁটি বাংলা যদি পরীক্ষায় 100টা আসে, তুমি 99টা পারবা, একটা ভুল করতে পারো। আর তৎসম যদি 10টাও আসে, তুমি 9টাই ভুল করবা আর একটা ভুলে পারবা। কারণ তৎসম সব মুখস্থ রাখতে হয়, তৎসম মুখস্থ না রাখলে ভাঙানো যায় না। কারণ তৎসম শব্দের ধাতুগুলো কঠিন, শব্দ একরকম, ধাতুগুলো আরেক রকম, কিন্তু খাঁটি বাংলা শব্দের যা ধাতু তাই, মানে যেভাবে উচ্চারণ করবা এইভাবেই ধাতুগুলো পাওয়া যায়। তাহলে আমরা প্রথমে লিখবা খাঁটি বাংলা শব্দের কৃত প্রত্যয়।
সোজা কথা লিখি খাঁটি বাংলা কৃত প্রত্যয়, খাঁটি বাংলা কৃত প্রত্যয়, খাঁটি বাংলা কৃত প্রত্যয়। তাহলে কোন বাংলা কৃত প্রত্যয়? খাঁটি বাংলা কৃত প্রত্যয়। চিনব কি করে? 1 নম্বর, উচ্চারণের মতোই, উচ্চারণের মতোই বিশ্লেষণ করা যায়। মানে উচ্চারণ অনুসারেই কি করা যায়? বিশ্লেষণ করা যায়। যেরকম ভাবে উচ্চারণ হয় ঠিক ওইভাবেই শব্দগুলোকে ভাঙানো যায়। মানে যেভাবে উচ্চারণ করবা দেখবা শব্দটা আস্তে আস্তে ওইভাবেই ভেঙে যাচ্ছে, তাই উচ্চারণের মতোই ভাঙা যায়। নাম্বার 2, মূল শব্দের পূর্বে, মূল শব্দের পূর্বে তুই বসালে, মূল শব্দের পূর্বে তুই বসালে কি বোঝায়? আদেশ। মূল শব্দের পূর্বে তুই বসালে আদেশ বোঝায়। তাহলে মূল শব্দের পূর্বে তুই বসালে কি বোঝায়? আদেশ বোঝায়। তাহলে যদি আদেশ করা বোঝায় তবে সেটাকে কি বলা যায়? কৃত প্রত্যয়। কোন কৃত প্রত্যয়? খাঁটি বাংলা কৃত প্রত্যয়। ওকে, এবার শব্দ লেখবা আগে, নিয়ম লেখবা পরে। নিয়ম না, সহজে ভাঙানোর কৌশল, মানে আমরা কিভাবে সহজে ভাঙাই কৌশলটা লিখবো। নিয়ম দিয়ে প্রকৃতি প্রত্যয় পারা যাবে না। লেখো নাচন, বারণ, ঝুলন, দোলন। নাচন, বারণ, ঝুলন, দোলন, চলন। নাচন, বারণ, ঝুলন, দোলন, চলন। শেষ লেখা? লেখা শেষ? এবার নাচনের আগে তুই বসাও তো, তুই নাচ। আর চলনের আগে তুই বসাও, বারণের আগে তুই বসাও, ঝুলনের আগে তুই বসাও, দোলনের আগে তুই বসাও। তাহলে প্রত্যেকটাতে বসালেই কি পাওয়া যাচ্ছে? এই ঝগড়া বিবাদ হচ্ছে কোথায় জানো? তাহলে তুই দ্বারা কথা বললেই এই শব্দগুলো থেকে ধাতু পাওয়া যাচ্ছে না? যাচ্ছে না? যাচ্ছে। এবার পরে কি থাকে? পরে কি থাকে? হ্যাঁ, ভাত ভার, খাবার বার। এইবার মানে বেড়ে ওঠে না। আচ্ছা, তাহলে দেখো শব্দের শেষে এখন কি থেকে যাচ্ছে? তুমি চলের আগে বললা যে তুই চল, তাহলে শব্দের পরের অংশ থেকে যাচ্ছে কি? লয়ের সঙ্গে একটা অ থেকে যাচ্ছে আর শেষে একটা ন থেকে যাচ্ছে, তার মানে কি অন থেকে যাচ্ছে না? তাহলে এটার প্রকৃতি চল যুগ অন। তাহলে লেখো চল যুগ অন, চল যুগ অন। নাচনের আগে তাহলে তুই বসাইলাম, কি হয়? তুই নাচ। আর কি থাকে? অন। বারণের আগে তুই বার যুগ অন। ঝোলনের আগে তুই ঝুল যুগ অন। দোলনের আগে তুই দুল যুগ অন। কেন তোমাদের স্যাররা বলে না এইভাবে যে তুই বসালেই পাওয়া যায়? ও, পরই নাই। স্যাররা কি আরো কঠিন ভাবে পড়াইছে না আরো সহজ ভাবে পড়াইছে? ও, রসৌকার দিলাম কেন? ওই যে রসৌকার দীর্ঘ উকার থাকলে ওকার হয়, মনে আছে? রসৌকার দীর্ঘ উকার থাকলে ওকার হয়, এই জন্য রসৌকার দিয়েছি। তবে ঝামেলা একখানা আছে, এখানে সম্ভবত রসৌকারটা হবে না, এখানে সম্ভবত ওকারটাই হবে। মনে করে দেয় ভালো করছো, কারণ এই দুল লিখলে কানের দুল, এই দুল হচ্ছে মানে বাতাসে হেলে দোলা, অর্থ ঠিক রাখতে হবে। তাহলে এইটাই হবে দোল, দয়কার ল দোল। এই তুই দোল, তুমি দুলতেছ, দোলনায় বসে বসে দুলতেছ। মনে নাই শিশুকালে দোলনায় বসে দুলছো? এখনো দুলতে ওই যে ডিসি লেকে যাও না, না এসপি লেকে, এসপি লেকে দোলনা আছে না? দেখলাম তো দোলনা আছে, আমি একদিন গিয়েছিলাম রাত্রেবেলায়। তা আমাদের দিনে সময় আছে? রাত্রেবেলায় ওটা যখন উদ্বোধন হয় তার 1 সপ্তাহ আগে আমরা দল বেঁধে রাত্রেবেলা সবাই গিয়েছিলাম। যাই হোক, হ্যাঁ, তাহলে দেখো এবার এই খেয়াল করো,
চল এটা ধাতু কিনা? যদি ধাতু হয় তাহলে ধাতুর চিহ্ন দেওয়া লাগবে কিনা? তাহলে ধাতুর চিহ্ন হচ্ছে এই রুট, তাহলে এই চিহ্নটা দিয়ে দিবা, আর নিচে একটা করে হসন্ত। তাহলে এই শব্দের শেষে কি উচ্চারিত হচ্ছে বলো তো? চলন কি উচ্চারিত হচ্ছে? অন। নাচন কি উচ্চারিত হচ্ছে? তাহলে নিচ দিয়ে লিখে দাও, শব্দের শেষে অন উচ্চারিত হলে, এটা হলো সহজ কৌশল, শব্দের শেষে অন উচ্চারিত হলে, অন উচ্চারিত হলে, শব্দের শেষে অন উচ্চারিত হলে প্রত্যয় হবে অন। এই যে এই শব্দের শেষে কি উচ্চারিত হচ্ছে? অন, তাহলে প্রত্যয় কি হবে? অন। ক্লিয়ার? তাহলে শব্দের শেষে অন উচ্চারিত হলে প্রত্যয় হবে অন। এরপর আবার ভাসানো, ডুবানো, কাদানো, শেখানো। ভাসানো, ডোবানো, কাদানো, শেখানো। কাদানোর মধ্যে একটা চন্দ্রবিন্দু আছে। আচ্ছা বলো, কাউকে কাঁদানো যায়? যায় না? চিমটি দিলে কাঁদে না? কাঁদে না? জোরে করে কান চিমটি দিবা, দেখবে কান্না করে দিয়েছে। শিশুদেরকে, তাই না? বড়দেরকে কান্না করানো যায় কেমনে? কেউ কাউরে ছেড়ে গেলে, তাই না মরিয়ম? ও কাঁদছে। ও মার দিলেও বড়দেরকেও পিটায়। যারে ভাতে মারলেই মরে, তারে হাতে মারার দরকার আছে? দরকার নাই। তাহলে ভাসানো, এর আগে তুই বসাও, তুই ভাস। আসলে শব্দটা হচ্ছে তুই ভাষা, তাই না? তুই ভাষা, কিন্তু ভাষাটাকে আবার ভাঙানো যায় কিভাবে? ভাস যুগ আ, তাহলে মূল কি? এই জন্য বলি আমরা তুই ভাস। এবার তুই ডুবা, তুই ডুবা থেকে তুই ডুব। তুই কাদানো, তুই কাদা মানে তুই কাদ। তুই শেখানো মানে তুই শেখ। এবার শব্দের শেষে কি উচ্চারিত হচ্ছে? আনু। তাহলে ভাস যুগ আন, তার নাম কি? লেখো না গেই, তার নাম কি? ভাসান। এই ভাসান থেকে পরবর্তী কি হয়েছে? ভাসানু। তাহলে ডুব যুগ আন সমান সমান ডুবান, মানে আপনি ডুবান। ডুবান থেকে কি হয়? ডুবানো। আপনি কাদ, কাদ যুগ আন কাদান, কাদান থেকে কাদানো। আপনি শেখান, শিখ যুগ আন থেকে শেখানো। তাহলে লিখবা ভাস যুগ আন, ডুব যুগ আন, কাদ যুগ আন। তুই শেখ না শিখ হয়? শিখ। তুই শিখ, তুই শেখ, তুই শেখ যুগ আন। আন হবে, আন হবে। আন থেকে পরবর্তীতে আনো, ভাষান থেকে ভাসানো, ওটা হলো পরবর্তী সাধিত শব্দ। তাহলে আমরা লিখতে পারি শব্দের শেষে, শব্দের শেষে আনু উচ্চারিত হলে, শব্দের শেষে আনু উচ্চারিত হলে আন হয়। তাহলে শব্দের শেষে আনু উচ্চারিত হলে কি হয়? আন হয়। শব্দের শেষে আনু উচ্চারিত হলে আন হয়। তাহলে শব্দের শেষে আনু হলে কি হয়? আন হয়। ক্লিয়ার? ওকে। ধাতু চিহ্ন তো হবেই, ধাতু চিহ্ন তোমরা দিবা। ধাতু চিহ্ন কি সবসময় আমার দিতে মন থাকবে? এরপর লিখবা পরা, পরা, রাধা, কেনা, বেচা, ফোটা। রাধা, কেনা, বেচা, ফোটা। ফোটা, কয়কার ফো, টয়কারটা ফোটা।
ওই যে ভাই ফোঁটা, কপালে দেয় ফোঁটা, টিপ। পরা, এবার এর আগে তুই বসাও, রাধা তুই বসাও, কেনা, কেন না কিন, তুই কিন, বেচা তুই বেচ, বয়কার বে চ, ফোঁটা ফুট, তাই না? এটা হয়, এটা একটু হয় না, তাই না? তাও হবে। পর যোগ আ, তাহলে পরা, পর যোগ কি রাধা, তাহলে রাত যোগ আ, কিন যোগ আ, বেচ যোগ আ, ফোঁটা ফুট, ফুট যোগ আ। মানে এটা ভাত রাধা, এটা তোমাদের সেই রাধা নয় যে জঙ্গলে যায়, ওই একই রাধা তো, বানান তো একই, ভাত রাধাও রাধা, ওই রাধাও রাধা। এই রাধা বলে বিশেষ্য, আর চন্দ্রবিন্দু দিলে বিশেষণ। চন্দ্রবিন্দু দিলে বোঝায় ভাত রাধা, আর এই রাধা বলে সোজা বিশেষ্য হয়ে যায়, কিন্তু মূলত একটাই, দেওয়ার দরকার নাই, একই শব্দ। ওই রাধারা চেনো তো, কৃষ্ণের রাধা, কৃষ্ণের মামি, শ্রীকৃষ্ণ কীর্তনের রাধা। যে রাধা প্রেম করার জন্য যাইতো কোথায়, বৃন্দাবনে। আর তোমরা যাও যমুনা সেতুর পারে, ওই যে যমুনা সেতুর পারে কি জানি আছে, যমুনা রিসোর্ট, জঙ্গল। তাহলে এখানে কি দিবা, এখানে কি দিবা, ধাতু চিহ্ন, তাহলে স্টার চিহ্ন দিয়ে লিখবা। শব্দের শেষে আ যুক্ত হলে, শব্দের শেষে কি থাকলে, শব্দের শেষে আ উচ্চারিত হলে, শব্দের শেষে আ উচ্চারিত হলে, শব্দের শেষে আ উচ্চারিত হলে কি হয়, প্রত্যয় হয় আ, প্রত্যয় হয় কি বলো, আ। শব্দের শেষে আ উচ্চারিত হলে প্রত্যয় হয় আ। এরপর লিখবা ডুবন্ত, ফুটন্ত, চলন্ত। তাহলে ডুবন্ত কি হবে, ডুব, ডুব যুগ ওই যে তুই ডুব, ফুটন্ত কি হবে, তুই ফোট, ফোট যুগ, ফোট যুগ কি হবে, অন্ত, চলন্ত, চল যুগ অন্ত। তাহলে প্রত্যেকটার মধ্যে কি চিহ্ন হবে, ধাতু চিহ্ন। তাহলে শব্দের শেষে অন্ত উচ্চারিত হলে প্রত্যয় কি হয়, অন্ত। দেখো শব্দের শেষে শব্দের শেষে অন্ত উচ্চারিত হলে প্রত্যয় হবে কি, অন্ত। শব্দের শেষে অন্ত উচ্চারিত হলে প্রত্যয় হবে অন্ত। ক্লিয়ার? এরপর লিখবা ঝলক, মোরক, টাক দিয়েছে না। এবার শব্দ শেষে কি অক উচ্চারিত হচ্ছে না, তাহলে অ কি হবে প্রত্যয়, তাহলে ঝলক কি হবে, তুই ঝল, ঝল যোগ অক, মোরক কি হবে, মোর যোগ অক, সরি রস্যও হবে, মোর যোগ অক, মোরক। তাহলে ধাতু চিহ্ন হবে, তাহলে লিখবা শব্দের শেষে, শব্দের শেষে অক উচ্চারিত হলে, শব্দের শেষে অক উচ্চারিত হলে প্রত্যয় কি হবে, প্রত্যয় হবে অক। তাহলে শব্দের শেষে অক উচ্চারিত হলে প্রত্যয় হবে অক। ক্লিয়ার এটুকু? এরপর লেখো লিখিয়ে, লিখিয়ে, বাজিয়ে, গাইয়ে,
কইয়ে, দেখিয়ে, এখন বলো শব্দের শেষে কি উচ্চারিত হচ্ছে? এ না ইয়ে? লিখিয়ে ইয়ে উচ্চারিত হয় না? তাহলে এই শব্দ থেকে ইয়েটা আলাদা করে দাও, আলাদা করে দিলে শব্দটা কি থাকে? লিখিয়ে থেকে ইয়েটা আলাদা করে নাও, তাহলে লিখ যুগ ইয়ে, বাজিয়ে, বাদ যুগ ইয়ে, গাইয়ে, গা যুগ ইয়ে, কইয়ে, ক যুগ ইয়ে। তাই প্রকৃতি প্রত্যয়, যা উচ্চারণ তাই। লিখ অথবা এটা লেখ থাকে, যদি লিখিয়ে থাকে তাহলে লেখ, আর লিখিয়ে থাকলে লিখ। লেখ যুগ ইয়ে, তাহলে বাজিয়ে কি হবে? বাদ যুগ ইয়ে, গাইয়ে কি হবে? গা যুগ ইয়ে, কইয়ে কি হবে? ক যুগ ইয়ে, দেখিয়ে কি হবে? দেখ যুগ ইয়ে। তাহলে লিখবা শব্দের শেষে ইয়ে উচ্চারিত হলে, শব্দের শেষে ইয়ে উচ্চারিত হলে প্রত্যয় হয় ইয়ে। শব্দের শেষে ইয়ে উচ্চারিত হলে প্রত্যয় হয় ইয়ে। তাহলে শব্দের শেষে ইয়ে উচ্চারিত হলে প্রত্যয় কি হবে? ইয়ে। এবার বলো এইটুকু ক্লিয়ার কিনা, না এইটুকুতে কোনো প্রবলেম আছে? এই অনলাইনে যারা আছো তারা বলো এটুকু ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। তাহলে খাঁটি বাংলা কৃত প্রত্যয় পারা যাবে। হ্যাঁ, এবার লেখো সংস্কৃত কৃত প্রত্যয়। সংস্কৃত কৃত প্রত্যয়। এখন দেখবা শব্দ কি পরিমাণ কঠিন, উচ্চারণ একরকম, ভাঙাবো আরেক রকম। সংস্কৃত কৃত প্রত্যয়। সংস্কৃত কৃত প্রত্যয় লিখবা বেশিরভাগ শব্দে, বেশিরভাগ শব্দে যুক্ত বর্ণ থাকে। ওই ফ্যানটা একটু দেওয়া যাবে? একটু দেওয়া দিতে পারো কিনা? বেশিরভাগ শব্দে কি থাকবে? একটাই থাকুক। বেশিরভাগ শব্দে যুক্ত বর্ণ থাকবে। নাম্বার 2, শব্দে রেফ থাকলে, শব্দের রেফ থাকলে তার পরিবর্তে রিকার ব্যবহার করা হবে। তাহলে শব্দের রেফ থাকলে তার পরিবর্তে কি ব্যবহার করা হবে? রিকার। শব্দের রেফ থাকলে তার পরিবর্তে ব্যবহার করা হবে রিকার্স। দেখছো? যেমন নর্তন, দর্শন, নয়ন, ভোজন, স্থান। এবার এগুলোর আগে তুই বসে খুঁজে পাবা কিছু? তুই বসাও, হবে না। এগুলো সংস্কৃত শব্দ, আর সংস্কৃত শব্দের ধাতুগুলো কি থাকা লাগবে? মুখস্থ। সংস্কৃত শব্দের ধাতু তোমাকে খুঁজে খুঁজে আলাদা করে বের করা লাগবে। দেখো এখানে কি আছে? রেফ। আমরা জানি রেফ থাকলে তার পরিবর্তে যেন কি হয়? রিকার। এখন প্রশ্ন হচ্ছে এই রিকারটা আমরা দিব কোথায়? এই রিকারটা কি আমরা তয়ের সঙ্গে দিব না নয়ের সঙ্গে দিব? মনে রাখবা যে ধ্বনির উপর রেফ থাকবে তার ঠিক আগের ধ্বনিতে রিকার হবে। তাহলে রেফ আছে কার মধ্যে? ত। তাহলে রিকারটা হবে কার মধ্যে? ত এর আগে, নয়ের সাথে। তাহলে নৃ যুগ, নৃত যুগ অনট, নৃত যুগ
অনট, নর্তন। কারণ সংস্কৃত কৃত প্রত্যয়ে অন উচ্চারিত হলে অনট দিতে হয়, অন উচ্চারিত হলে কি দিতে হয়? অনট দিতে হয়। তাহলে দর্শন, দৃশ, দৃশ যুগ অনট। নয়ন, নয়ন নি যুগ অনট। তবে এর পরবর্তী রূপ হচ্ছে নে যুগ অন, এটাও দেওয়া যায়। ভোজন, ভোজন মানে কি? খাওয়া। তাহলে ভুজ যুগ অনট, ভুজ যুগ অনট, ভোজন। ভোজ, সম্ভবত ভোজ দীর্ঘ উকার, বানান নিয়ে একটু প্রবলেম আছে এটার। ভোজ রস্ব উকার। আচ্ছা রস্ব উকার দিয়ে রাখো, অপশনে যদি দীর্ঘ উকার দিয়ে দেখো তাহলে দীর্ঘ উকার হবে। তাহলে ভোজ যুগ অনট। তাহলে স্থান, স্থানকে ভাঙলে পাওয়া যায় স্থা যুগ অনট, স্থা যুগ অনট। তাহলে দেখো এই শব্দগুলোর শেষে কি উচ্চারিত হচ্ছিল? অন। খালি একটা শব্দের শেষে কি উচ্চারিত হচ্ছিল? আন। স্থান, তাহলে একটাতে আন, বাকিগুলো কি? অন। তাহলে অন অথবা আন উচ্চারিত হলে প্রত্যয় কি হবে? অনট। এখন দেখো এই যে অনট, ট ধ্বনি এখান থেকে আসে না লোপ পেয়েছে? প্রত্যয়ের ট এখানে আসে না লোপ পেয়েছে? লোপ পাইছে না? প্রত্যয় থেকে যে ধ্বনি লোপ পায় তাকে ঈদ বলা হয়। তাকে কি বলা হয়? ঈদ। তাহলে এই ট ধ্বনিটা কি পেয়েছে? অর্থাৎ প্রত্যয়ের যে অংশ লোপ পায় তাকে ঈদ বলে। তাহলে এখানে ঈদ হয়েছে কোনটা? ট। ঈদ হয়েছে কোনটা? ট। এটা জাস্ট আলাদা করে লেখার দরকার নাই, শুধু ট কেমনে লোপ পায় সেটা বলে দিলাম। যে ট লোপ পাইছে মানে ভাইবো না যে ট ধ্বনি চলে গেছে, ওটাকে ঈদ বলে। ঈদ হয়েছে ট। তাহলে আমরা নিচে লিখতে পারি শব্দের শেষে অন বা অনট, শব্দের শেষে, শব্দের শেষে আন উচ্চারিত হলে, আন অথবা অন, আন অথবা অন উচ্চারিত হলে, শব্দের শেষে আন অথবা অন উচ্চারিত হলে প্রত্যয় হবে, প্রত্যয় হবে কি? অনট। তাহলে শব্দের শেষে আন অথবা অন উচ্চারিত হলে প্রত্যয় হবে অনট। তাহলে শব্দের শেষে আন অথবা অন উচ্চারিত হলে প্রত্যয় কি হবে? অনট। ক্লিয়ার এটা? ওকে। এরপর লেখো মুক্ত, উক্ত, গত। মুক্ত, উক্ত, গত। দেখো শব্দের শেষে কি উচ্চারিত হচ্ছে? ত। ত উচ্চারিত হচ্ছে না? মুক্ত, ত উচ্চারিত হচ্ছে না? যদি শব্দের শেষে ত উচ্চারিত হয় তাহলে ওই কয় তয় হয় প্রত্যয়। কি হয় প্রত্যয়? কয় তয়। তাহলে মুক্ত, এটার ধাতু হচ্ছে মুচ। ধাতু কি? মুচ যুগ কয় তয়, এই কয় তয় হবে প্রত্যয়। তাহলে উক্ত, উক্ত মানে কি? বলা। আর উক্তের ধাতু কি জানো তো? বচ। উক্তের ধাতু কি? বচ। তাহলে বচ যোগ কি হবে? কয় তয়। গত, গত মানে কি? যাওয়া। তাহলে গম, গম, গমনের, যাওয়ার ভাব কি? গমন। আর গমনের মূল কি? গম। তাহলে গম যোগ কয় তয়। এই ধাতুগুলো মুখস্থ থাকা লাগে। সংস্কৃত প্রত্যয়ের ধাতু খুব কঠিন একটা জিনিস, এটা মুখস্থ না থাকলে কোনোদিন এই শব্দগুলো করা যায় না। এই জন্য শুরুতেই বলেছি যে সংস্কৃত প্রত্যয় যদি 10টা আসে 9টা ভুল হয় আর একটা ভুল করেই রাইট হয়। তাহলে আমরা নিজ দিয়ে লিখবো শব্দের শেষে কয় ত উচ্চারিত হলে, শব্দের শেষে কি উচ্চারিত হলে? ত উচ্চারিত হলে প্রত্যয় হবে, প্রত্যয় হবে। প্রত্যয় কি হবে? কয় তয়। শব্দের শেষে, শব্দের শেষে ত উচ্চারিত হলে প্রত্যয় হবে কয় তয়। এরপর লেখো উক্তি, উক্তি, মুক্তি, শক্তি, গতি, শক্তি, গতি।
এখন শব্দ শেষে কি উচ্চারিত হচ্ছে? তি। কি উচ্চারিত হচ্ছে? তি হইলে প্রত্যয় হয় কয়তয় রস্বইকার, মানে এইটুকুই হয় প্রত্যয়। তাহলে উক্তি, উক্তি কি জানো? বচ। তাহলে বচ যুগ কি হবে? কয়তয় ঋষিকার। মুক্তি কি জানো ছিল ধাতু? মুচ। চ, চ মুচ যুগ কয়তয় ঋষি শক্তি। সম, সমযুগ কি? কয়তয় ঋষি। গতি কি হবে? গম যুগ কয়তয় ঋষি। লেখছো? 9-10 বই আছে সাথে? দাও তো একটু। উনআশি পৃষ্ঠা। মুচ চ হবে। হ্যাঁ, ওই যে আগে বর্গীয় জ লিখছিলাম না, ওটা বর্গীয় জ হবে না, চ হবে। মুচ, এটা দেখার জন্য মুচ বর্গীয় জ হবে, এই চ হবে। মুচ যুগ কয়তয়। আর আগে দেখো মুচ লিখছিলাম, মুচ যুগ বর্গীয় জ লিখছিলাম, ওটা চ হবে। আচ্ছা তাহলে এইখানে নিচ দিয়ে লেখো, শব্দের শেষে, শব্দের শেষে তি উচ্চারিত হলে প্রত্যয় হবে কয়তয় ঋষি। তাহলে শব্দের শেষে তি উচ্চারিত হলে ই হবে কয়তয় ঋষি। এরপর লেখো পঠিত, পঠিত, পতিত, লিখিত, বিধিত, শিক্ষিত। পঠিত, পতিত, লিখিত, বিদিত, শিক্ষিত। দেখো এই শব্দগুলো শেষে কি উচ্চারিত হচ্ছে বলতো? ইত। তাহলে ইতটাকে আলাদা করে দিব। দেখো এখানে কি কি আছে, উচ্চারণ করো। পঠ, কি আছে? পঠ। এরপর আছে ই ত, তার নাম হচ্ছে পঠিত, তাই আছে না? পঠিত। এবার এই রসইটা বাদ যাবে, খালি এখানে ক যুক্ত হবে। রসইটা বাদ যে কি হবে? ক যুক্ত হবে। তাহলে এটাকে বাংলা কি পাওয়া যায়? পঠ যুগ কয়তয়, পঠ যুগ কয়তয়। তাহলে পতিতও কি হবে? পত, পত যুগ কি হবে? কয়তয়। লিখিত কি হবে? লিখ যুগ কয়তয়, লেখ। বিদিত, তাহলে বিদ যুগ কয়তয়। তাহলে শিক্ষিত কি হবে? শিক্ষিত কি হবে? শিক্ষ, শিক্ষ যুগ কয়তয়। এটা দেখো, এটা উচ্চারণ করো। পঠিত, তার মানে প থি ত, তাই না? আবার এটাকে যদি ভাঙি তাহলে প থ রস্বই ত, তাই না? এবার খালি প কি ধাতু হয়? তাহলে ধাতু হওয়ার জন্য কাকে নিতে হচ্ছে? তাহলে কি হলো? পঠ। রস্বই লোপ হবে, রস্বই কিভাবে লোপ পাবে? লোপ পেয়ে রস্বইয়ের পরিবর্তে ক হবে, কোথায়? তয়ের উপরে। তাহলে কি হয়ে গেল? কয় তয়। তাহলে রস্বই বাদ। তাহলে সোজা কথা, যেখানে ইত উচ্চারিত হচ্ছে, কি উচ্চারিত হচ্ছে? ইত। তাহলে ওই ইতটা বাদ দিয়ে দিব। দেখো পঠিত শেষে ইতটা নিয়ে গেলাম গা, নিয়ে গেলে কি থাকতেছে? পঠ, পঠ থাকতেছে না? তাহলে পঠ হচ্ছে ধাতু, আর ইতর পরিবর্তে কি দিব? কয়তয়। একইভাবে পতিত, ইতটা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর কি থাকতেছে? পত, পত, আর ইতর পরিবর্তে কয়তয়। লিখিত, ইত থাকতেছে না? তাহলে ইতটা বাদ, তাহলে বাদ দিয়ে কি থাকে? লিখ, লিখ মানে কি? লেখ। তাহলে লেখ যুগ কয়তয়। বিদিত না, লিখ এর সাধারণত হয় না,
লেখটাই হয়। তাহলে লিখবা শব্দের শেষে ইত উচ্চারিত হলে, শব্দের শেষে ইত উচ্চারিত হলে প্রত্যয় হবে কয়তয়? তাহলে শব্দের শেষে ইত উচ্চারিত হলে প্রত্যয় কি হবে বলো? কয়তয়? শব্দের শেষে ইত উচ্চারিত হলে প্রত্যয় হবে কয়তয়? এরপর লেখো দাতা। দাতা বাংলায় পাওয়া যায় দা যুগ ত্রিচ, দা যুগ ত্রিচ। এরপর মাতা, মা যুগ ত্রিচ। এটা নিচে হসন্ত। আবার তাহলে এটা নিচে লিখবো শব্দের শেষে তা উচ্চারিত হলে, শব্দের শেষে তা উচ্চারিত হলে প্রত্যয় হবে কি? ত্রিচ। সংস্কৃত প্রত্যয়ের নিয়মের অভাব নাই। এবার একটু শীটটা দেখো, শীটের পৃষ্ঠা নম্বর 5। শীটের পৃষ্ঠা নম্বর 5। এই যে এখানে বলছে সংস্কৃত কৃত প্রত্যয়, কি বলছে? ডান দিকে 5 নম্বর পৃষ্ঠার ডান দিকে সংস্কৃত কৃত প্রত্যয়। এখানে বললো অনট। অনট কি হয়? অন। তার মানে অন উচ্চারিত হলে কি দিতে হয়? অনট। ওই যে নিযোগ অনট, তার নাম কি? নয়ন। এরপর দেখো কয়তয় থাকলে ত হয়। কয়তয় থাকলে কি হয়? ত। মানে ত উচ্চারিত হলে প্রত্যয় কি হয়? কয়তয়। যেমন হন যুগ কয়তয়, তার নাম কি? হত। আবার ত ঋষিকার তি থাকলে প্রত্যয় কি দিতে হয়? কয়তয় ঋষিকার। যেমন গম যুগ কয়তয় ঋষি, তার নাম কি? গতি। একটু নিচে দেখো ওই যে জ্ঞান, জ্ঞান যুগ গয়জফলা মূর্ধন্য, তার নাম কি? ধার্য। দেখো দা যুগ অন্তস্থ, তার নাম কি? দেয়। শ্রী যুগ অন্তস্থ, তার নাম কি? সূর্য। চল যুগ ইষ্ণু, তার নাম কি? চলিষ্ণু। ঈশ্বর যুগ বর, তার নাম কি? ঈশ্বর। কোন নিয়ম আছে? এগুলো কি মুখস্থ করতে পারবে না? এবার তোমার বই দেখো, এবার বই দেখো 86 পৃষ্ঠা, 86 পৃষ্ঠা। যারা অনলাইনে আছো তারা বই বের করিও। 86 পৃষ্ঠা 9, 10 এর ব্যাকরণ বুট বই, 86 পৃষ্ঠা। দেখো এখানে বললো নিপাতনে সিদ্ধ, কি বলছে? মানে কি? কোনো নিয়ম মানে না। ইংরেজি তাও ভালো, নিয়ম আছে, কিন্তু বাংলার ব্যাকরণবিদরা যেখানে কোনো নিয়ম দিতে পারে না সেখানে নাম দিয়ে দিছে। নাম কি? নিপাতনে সিদ্ধ অথবা বিশেষ নিয়ম। তাই না? একটা বই সামনে দিয়ে দাও ওদের কাছে, তাইলেই তো হয়। মানুষ কত খারাপ, নিজেরটা দেয় না আরেকজনেরটা দেয়। দেখো এই দেখো গীতি কি? এখানে গীতি কি আছে? গই যুগ কয়তয় ঋষি। দেখো এখানে সিদ্ধি, বলো শীত যুগ কয়তয় ঋষি। এখানে কোনো নিয়ম তারা বলে নাই। আবার দেখো এখানে বললো তব্য এবং অনীয় প্রত্যয়। তব্য, এই কথা বলি না, দেখো তব্য আর একটা হলো অনীয় প্রত্যয়। বললো কর্ম ও ভাববাচ্যের ধাতুর পরে তব্য আর অনীয় প্রত্যয় হয়। খালি এটুকু বলে দিয়েছে, আর কিন্তু কিচ্ছু বলে নাই। এটুকু বলে ওদের কাজ শেষ। যন্ত্রণা কি সেটা আমরা বুঝি। তো দেখো ধাতব্য আর পঠিতব্য, শেষে শব্দ শেষে কি উচ্চারিত হচ্ছে? তব্য না? তাহলে মনে রাখবো প্রত্যয় তব্য হবে। তাহলে ধাতব্য পঠিতব্য, দা যুগ তব্য, পঠিযুগ তব্য, পঠিতব্য। দেখো আবার অনীয় উচ্চারিত হলে ক্রিযুগ অনীয়, করণীয়, রক্ষযুগ অনীয়, রক্ষণীয়। তাহলে তোমার বইয়ে ভাঙানো নাই, দেখো কি কি? দর্শনীয়, তাহলে কি হবে? দৃশ যুগ অনীয়। ভাঙানো নাই পানীয়, তাহলে পানীয় কি হবে? পান যুগ অনীয়। শ্রবণীয় কি হবে? শ্রবণ যুগ অনীয়। শ্রোযুগ অনীয়। পালনীয়, পালন যুগ অনীয়। এই তোমার এই বইয়ে প্রত্যেকটা নিয়মের শেষে এরূপ দিয়ে পাবা, যেগুলো ভাঙানো থাকবে না। তোমার প্রধান কাজ হচ্ছে যেগুলো ভাঙানো আছে ওগুলো তো পড়বাই, আর যেগুলো ভাঙানো নাই ওগুলো আরো বেশি করে পড়বা। সন্ধিতে যেরকম খালি ভাঙানো ছাড়াগুলা পড়ছো, প্রত্যয়ে খালি ভাঙানো ছাড়াগুলা বললে হবে না। প্রত্যয়ে ভাঙানো যেগুলো আছে এগুলোও পড়তে হবে, যেগুলো ভাঙানো নাই এগুলাও পড়তে হবে। তাহলে এই উদাহরণগুলো তোমাকে পড়তে হবে। যদি না পড়ো তাহলে পারা যায় না। কেমনে? দেখো তোমার বইয়ের 9 নম্বর নিয়মটা, 9 নম্বর,
কিছু বলে নাই, খালি বলছে নিন প্রত্যয় যুক্ত হয়। কি প্রত্যয় যুক্ত হয়? নিন। কি বলছে দেখো, বলছে গ্রাহী, গ্রহ যুগ নিন, পাই, পা যুগ নিন, এরূপ দিয়ে বলো কারি, তাহলে কারি কি হবে? কারি কি হবে? আচ্ছা দেখো, পাই যদি পা যুগ নিন হয় তাহলে কারি শুধু কা যুগ নিন হয় না? কেন হবে না? তো শুধু কাই হয়, কা যুগ নিন। তাহলে দ্রোহী, দ্রোহ যুগ নিন, ভাবি, ভাব যুগ নিন, স্থায়ী, স্থা যুগ নিন, গামী, গম যুগ নিন। তাহলে এগুলা কি মুখস্থ করা লাগবে না? তাহলে মুখস্থ করতে হবে। কা যুগ ইন, ইন না নিন। এরপর দেখো আত্মঘাতী, দেখো কোনো নিয়ম বলে নাই আত্মঘাতীতে, খালি বললো আত্ম, এরপর হন যোগ নিন, তার নাম আত্মঘাতী। তাহলে আত্মঘাতীতে কয়টা আছে? তিনটা। কি কি আছে? আত্ম, হন, যোগ, নিন, তার নাম কি? আত্মঘাতী। তাহলে কি এত সহজ? এত সহজ না। তার মানে এগুলো তোমাকে মুখস্থ করতে হবে। ওকে, এটা মুখস্থ করবা। স্যার 9 নম্বর নিয়মে সত্যবাদী এটা কেমনে ভাঙবে? কোন নিয়মে? 9 নম্বর নিয়ম সত্যবাদী। ও আচ্ছা, সত্যবাদী, এটা হচ্ছে সত্যবাদ যোগ নিন। জি স্যার। শুধু সত্য যুগ নিন তো হয় না, নিন, হ্যাঁ এরকম সত্য যুগ বাদ যুগ নিন। তার মানে তোমার এই শব্দগুলো যদি মুখস্থ না করো তাহলে কি সম্ভব? এগুলো মুখস্থ করতে হবে। এরপর পৃষ্ঠা ওটাও, তদ্দিত প্রত্যয়। তদ্দিত প্রত্যয় 89 পৃষ্ঠা দেখো, তদ্দিত প্রত্যয়। তদ্দিত প্রত্যয় তুমি যা উচ্চারণ করবে তাই ভাঙে, যেভাবে উচ্চারণ করবে তাই ভাঙবে। একবার মুখে মুখে বলো। এখানে আছে বড়াই, তাহলে বড়াই কি হবে? বর্জকাই। সরাই কি হবে? চর্জকাই। কিলাই কি হবে? বিলাই কি হবে? বিলাই নামক শব্দ বাংলা ভাষায় নাই, ঠিক আছে? তাহলে বিলাই হবে না। বিলাই হবে? হবে না। তাহলে বলো পাগলামি, পাগল যুগ তুমি, পাগলামি। ছাগলামি, নেকামু, জ্যাঠামু, জ্যাঠাযুগ আমি নাই আমু, জ্যাঠাযুগ আমু। বাদরামি, বাদর যুগ তুমি, বাদরামি। ইত্রামি, ইতর যুগ তুমি, ইত্রামি। বাহাদুরি, বাহাদুর যুগ ই, বাহাদুরি। লাঠিয়াল, লাঠি যুগ আল। দাতাল, দাঁত যুগ আল। ঢাকাই, ডাকা যুগ আই। সরাই, সর যুগ আই। পাবনাই, পাবনা যুগ আই। এগুলো ভাঙানো যায় না? এগুলো সহজ, কিন্তু সংস্কৃত কৃত প্রত্যয় 91 পৃষ্ঠা, 91 পৃষ্ঠা। ওই যে সংস্কৃত কৃত প্রত্যয় দেখো কি বললো এখানে, বললো গৌরব, গুরুযুগ স্ন, গুরুযুগ স্ন। কেন? কিছু বলে নাই। লাঘব, লঘুযুগ স্ন। শৈশব, শিশুযুগ স্ন। মাধব, মধুযুগ স্ন। মানব, মনোযুগ স্ন। এগুলো তোমাকে মুখস্থই করতে হবে। পারলৌকিক, পারলোক, পরলোক যুগ স্নিক। হ্যাঁ, আমরা সহজে বলে দেই, যেখানে ইক উচ্চারিত হয় পারলৌকিক, ইক উচ্চারিত হলে বাংলাতে দেই স্নিক, বাংলাতে কি দেই? স্নিক। তাহলে পারলৌকিক যুগ স্নিক। সৌভাগ্য, সৌভগ যুগ স্ন। পঞ্চভৌতিক, পঞ্চভূত যুগ স্নিক। সার্বভৌম, সর্বভূমি যুগ স্ন। দেখো যদি না পড়ো তাইলে এগুলা পারা যায় না। দেখো 93 পৃষ্ঠার 10 নম্বরে গুণবান, গুণবান বলো গুণ যুগ বতুপ। দয়াবান, দয়া যুগ বতুপ। শ্রীমান, শ্রী যুগ মতুপ। কঠিন মনে ফেলছে না? এটা আসলে সহজ নয়, এটা কঠিনই। এটা বাংলাদেশের প্রকৃতি প্রত্যয়। হ্যাঁ, আসবে না? শোনো, একটা তো আসবেই, একটা প্রকৃতি প্রত্যয় আসবেই। তাই উদাহরণগুলো বেশি করে মুখস্থ করবা। হেডলাইন দাও, এই কথা কইও না আর। হেডলাইন দাও, ধাতু। হ্যাঁ, আবার লিখবা। কেবল একটা শেষ হইল, ধাতু বেশি লেখানো না। হ্যাঁ, দাগাই দিলেও হবে। আচ্ছা শীট দেখো, তাহলে আমি বলে দিচ্ছি। না সেটাই দেখো, থাক একই দেখো, সেটা দেখো। ধাতু কাকে বলে? শীটের 3 পেজ। ধাতু পাইছো? ধাতু কাকে বলে?
ক্রিয়া থেকে বিভক্তি সরিয়ে নিলে যা থাকে তাই হচ্ছে ধাতু। ধরো হাসেম বল খেলে, ক্রিয়াপদ কোনটা বলো? খেলে। তাহলে এই খেল ক্রিয়াপদ, খেল যোগ এ, তাহলে এই ক্রিয়াপদ থেকে বিভক্তি সরিয়ে নিছি কি? এ। তাহলে বিভক্তি সরিয়ে যা থাকে তার নাম কি? তাহলে খেলটা কি এখানে ধাতু। ক্রিয়াপদ থেকে আরো সহজে বিভক্তি পাওয়ার কৌশল কি? এই ক্রিয়াপদের আগে তুচ্ছার্থক সর্বনাম তুই বসানো। তুচ্ছার্থক সর্বনাম কি বসানো? তুই। তাহলে সে বল খেলে, এবার খেলার আগে তুই বসায় দাও, তাহলে কি হবে? তুই বল খেল। এবার সে নাচে, এখান থেকে ধাতু বের করতে হবে, তাহলে এটাকে তুই বসায় দাও, তুই নাচ। সে যায়, তুই বসায় দাও, তুই যা। সে হাঁটে, তুই বসায় দাও, তুই হাঁট। সে দেখে, তুই বসায় দাও, তুই দেখ। তাহলে এগুলা করলে কি পাওয়া যায়? ধাতু পাওয়া যায়। এরপরে দেখো ধাতুকে ভাগ করেছে 3 ভাগে। ধাতু কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে মৌলিক ধাতু, আরেকটা হচ্ছে সাধিত ধাতু, আরেকটা হচ্ছে সংযোগমূলক ধাতু। তাহলে দেখো মৌলিক ধাতু কাকে বলে? বলা হয়েছে যে ধাতুকে আর বিশ্লেষণ করা যায় না তাকে কি বলা হয়? মৌলিক ধাতু। যে ধাতুকে বিশ্লেষণ করা যায় না তার নাম হচ্ছে মৌলিক ধাতু। তাহলে এবার বলো মৌলিক ধাতুর উদাহরণ কি কি আছে? কোনগুলো বিশ্লেষণ করা যায় না? ভাঙা যায় না হচ্ছে চল, পর, কর, শো, হা, খা, দা, যা, তাই না? এগুলোকে ভাঙানো যায় না। এই মৌলিক ধাতু আবার 3 প্রকার। মৌলিক ধাতু কয় প্রকার? দেখো 1 নম্বরে বলেছে বাংলা ধাতু। কি ধাতু? বাংলা ধাতু। মনে রাখবা যে ধাতুগুলো তৎসম থেকে সরাসরি আসেনি, আসছে কিভাবে? পরিবর্তন হয়ে। তাহলে এগুলাকে কি বলা হয়? মৌলিক ধাতু। দেখো মৌলিক ধাতুর উদাহরণ দিছে কাঠ, কাত, জান, নাচ। ওই যে তোমরা ডাক দাও, ছেলেরা ডাক দেয়, কয় জান খাইছো? মেয়েরা বলে বাবু শরীরটা ভালো না, খাই নাই। এত জানি, এগুলো তোমাদের কাছ থেকে শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছে। আরে না, এগুলো আশেপাশে মানুষ যে বলে সেগুলো শুনে শুনে অভ্যস্ত হয়েছি, তাই বললাম। হ্যাঁ, আজকে তোমাদের গাড়িতে আসার সময় আমার এই ব্রাঞ্চেরই এক পুরাতন স্টুডেন্টের লোকে দেখা। আমি তোমার ওই যে টেকনিক্যালে সোনিয়া কাউন্টারে বসে আছি, তো মুখে মাস্ক পরা, তো আজকে আবার চশমাও নাই, তো ও আমার প্রথমে চিনে নাই। তা আমি তো দেখে কিছুটা চিনছি, যেটা তো চেনা চেনা মনে হচ্ছে, কোথায় যেন দেখছি। পরে মনে হলো এটা তো টাঙ্গাইলে দেখছি। আচ্ছা, মানে এটা টাঙ্গাইল ব্রাঞ্চের স্টুডেন্ট ছিল। এবার আমার পেছনের সিটে গিয়ে বসলো, কিছুক্ষণ পর উঠে আবার বাইরে গেল। তো বাইরে থেকে আবার আসার সময় মুখোমুখি হয়েছে। এবার বলতেছে ভাইয়া আপনি কোথায় যাচ্ছেন? বললাম ভাইয়া আমি তো টাঙ্গাইলে যাচ্ছি, আপনি যেন কে? ভাইয়া আমি তো স্মৃতি। বললাম ও আচ্ছা, তুমি স্মৃতি হয়ে আছো তাহলে। বললাম যে লগে এটা কিডা? ভাইয়া এটা তো আমার অর্ধেক, মানে হাজবেন্ড। বললাম গুড। পরিচয় করে দিল হাজবেন্ডের লগে। তো হাজবেন্ডে ডাকতেছে বাবু একটু সরে বসো না। আমি বললাম এত বড়টা এটাও এখনো বাবু। তাহলে দেখো এই যে কাঠ, কাত, জান, নাচ, এগুলা কোন ধাতু? এগুলো হচ্ছে বাংলা ধাতু। এবার এই বাংলা ধাতু, এই শোনো, এই 4টা 5টা বাংলা ধাতু পড়লেই বাংলা ধাতু পারা যাবে? উত্তর হচ্ছে না। দেখো পারা যাওয়ার জায়গা দেখিয়ে দিচ্ছি একটু পরে, আগে দেখে নাও সংস্কৃত ধাতু কি। যে ধাতুগুলো সংস্কৃত ভাষা থেকে কোন রকম পরিবর্তন ছাড়া আসছে তার নাম কি ধাতু? সংস্কৃত ধাতু। এইবার বই খোলো, পৃষ্ঠা নম্বর 79 খুলছো? তোমার সেটে নাই, আছে বইয়ে। দেখো এই যে বইয়ে সংস্কৃত ধাতু, তাই দেখো অঙ্ক, কথ, ক্রি, কৃত, এগুলো সংস্কৃত। এগুলা থেকে আসছে বাংলা। দেখো বাংলায় কি আসছে? আক, কহ, কাট, কর, এগুলো হচ্ছে বাংলা। আবার দেখো পরের পৃষ্ঠায় সব থেকে বেশি আছে 80 পৃষ্ঠায়। 80 পৃষ্ঠায় দেখো কতগুলা এখানে সংস্কৃত ধাতু, ক্রথ, ক্রি, খাত, গট, সংস্কৃত। তাহলে এই পাশে হলো সংস্কৃত ধাতু, আর পরের পৃষ্ঠায় পরের ডান পাশে হচ্ছে বাংলা ধাতু। তাহলে তোমার কাজ হচ্ছে খালি সংস্কৃত ধাতু পড়া আর বাংলা ধাতু পড়া, ঠিক আছে? ওকে, এরপর সেটা দেখো বিদেশি ধাতু। 3 নম্বর হচ্ছে বিদেশি ধাতু। তাহলে মৌলিক ধাতুর 3 নম্বর ধাতুর নাম কি? বিদেশি ধাতু। বিদেশি ধাতুগুলো প্রধানত আরবি, ফার্সি, হিন্দি থেকে আসছে। কোন কোন জায়গা? আরবি, ফার্সি এবং
হিন্দি থেকে আসছে। তাহলে দেখো ওইখানে ওইখানে দুইটা উদাহরণ দেওয়া আছে শীটের মধ্যে। একটা হচ্ছে সে ভিক্ষা মেঘে খায়, কি আছে? সে ভিক্ষা মেঘে খায়। এই মেঘে শব্দটি হিন্দি মাং ধাতু থেকে আসছে। হিন্দি কোন ধাতু? মাং। আবার দেখো লেখা আছে হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে। এই হের শব্দটা কোন ভাষা থেকে আসছে তা জানা যায়নি, তাই হেরকে কি বলা হয়? অজ্ঞাতমূলক ধাতু। শীটে কি আর কোনো বিদেশি ধাতুর উদাহরণ আছে? উত্তর হচ্ছে নাই। এবার দেখো বই 80 পৃষ্ঠায় বিদেশি ধাতুর অভাব নাই। এই যে দেখো কাঠ, আট। আট মানে কি জানো? শক্ত করে বাঁধা, বলে না এই আটিটা ভালো করে বাঁধ, ওই আট হচ্ছে শক্ত করে বাঁধা। এরপর খাট, খাট মানে মেহনত করা। মুরব্বীরা দেখো বলেন এই ভালো করে খাটো, খাটো মানে কি? পরিশ্রম করো, তাহলে ভালো করে খাটো। আবার বলে এই চেঁচাচ্ছিস কেন? চেঁচানো মানে কি? চিৎকার করা। মেয়েরা যেটা বেশি চিল্লায় আর কি, চেঁচামেচি করে, মুরগির মতো কিচির মিচির করে, তাই না? এরপর দেখো জম, জম মানে কি? ঘনীভূত হওয়া। জম মানে কি হওয়া? বলে না ঠান্ডায় জমে যাচ্ছি রে, জম, জমে যাচ্ছি। অথবা ফ্রিজে দুধ রেখেছো দই বানানোর জন্য, বলো কই দুধ তো জমতেছে না। এরপর ঝোল, ঝোল মানে ঝোলানো, এই তোর কিন্তু ঝোলামো রে। এই ঝোলানো মানে কি? টানানো। টানানো মানে কি বলছো না? লটকানো, বলে না তোর লটকামো। তাহলে এগুলো বিদেশি ধাতু। ওই ঝোল, টান, টুট। টুট, টুট মানে ছিন্ন হওয়া। হ্যাঁ, ডর, ডর মানে কি? ভিতর। কয়ে ডরাইছিস? আমি কি ডরাই সখী ভিখারি রাগবে? বলতে পারবা কোন কবিতার উক্তি? আমি কি ডরাই সখী ভিখারি রাগবে? তোমাদের কোনো কবিতায় নাই, কিন্তু বিভীষণের প্রতি মেঘনাদের পরবর্তী অংশে আছে। তোমাদের পরবর্তী অংশটুকু তো পাঠ্য নাই, আছে না? ওকে, এবার দেখো 2 নম্বর সাধিত ধাতু। এবার শীট দেখো সাধিত ধাতু, কারণ বইতে সবার কাছে নাই, তাই শীট দেখো সাধিত ধাতু। সাধিত ধাতুর সংজ্ঞায় বলা হলো মৌলিক ধাতুর সঙ্গে যদি আ প্রত্যয় যুক্ত হয় তাকে কি বলা হয়? সাধিত ধাতু। এইটা আবার 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 3-এর মধ্যে এক হচ্ছে নাম, এক হচ্ছে কোন কোন ধাতু? নাম ধাতু। নাম ধাতুর সংজ্ঞায় বলা হয়েছে বিশেষ্য, বিশেষণ, ধনাত্মক অব্যয়। ধনাত্মক অব্যয় কোনগুলো চিনোনি? হ্যাঁ, অনুকার, যেগুলোর অর্থ নেই, যেগুলোর অর্থ নেই কিন্তু আমরা অর্থ বুঝে নেই। যেমন ফ্যান যখন ঘুরে একটা শব্দ করে, কি শব্দ করে? শো শো। যখন আমাদের শরীরে ফোড়া ওঠে, ব্যথায়, ওটা কি করে? মানে টন টন, ওটা মধ্যে টোকা দিলে আওয়াজ হয় টন টন টন, তাই না? প্রচন্ড শীত আসলে আমরা কি করি? শীতে কন কন করি। যখন কাশি কি করে? খক খক, নাকি কাশি কন কি? কাশি খন খন। এই ছোটবেলা পড়ো নাই মাসি বন বন ঘুরে, ছোটে বন বন কাশি খন খন। তাহলে খন খন করে কাশে না? যে মানুষ যে কাঁদে, কি করে কাঁদে? ভেউ ভেউ করে না ঘেউ ঘেউ করে? মানুষ কাঁদে ভেউ ভেউ করে। তাহলে এই যে শব্দগুলা, এর নামই হচ্ছে অনুকার। অনুকার আরেকটা ধনাত্মক। তাহলে এই মৌলিক বিশেষ্য, বিশেষণ, ধনাত্মক অব্যয়ের পর যদি আ যুক্ত হয়, কি যুক্ত হয়? তাহলে তার নাম কি? নাম। দেখো ছেলেটা ঘুমায়, ছেলেটা কি করে? ঘুমায়। এবার এই ঘুমায় থেকে তুমি আগে ধাতু বের করো। ধাতুটা কি হবে? তুই বসাও, তাহলে কি হবে? তুই ঘুমা। তাহলে ধাতু কি পাওয়া গেল? ঘুমা। কিসেরা? ধাতু হচ্ছে। এবার এই ঘুমাকে দেখো আবার ভাঙানো যায় কি করে? ঘুম যুগ আ। এবার বলো ঘুম শব্দটা কোন পদ? বিশেষ্য। তাহলে বিশেষ্য বা বিশেষণ, এই ঘুম হচ্ছে অবস্থান না? তাহলে বিশেষণ না? আচ্ছা দেখ, বিশেষ্য বা বিশেষণ যে কোনো একটা। তাহলে এর সঙ্গে কি যুক্ত হয়েছে? তাহলে আমরা জানি বিশেষ্য, বিশেষণ, ধনাত্মক অব্যয়ের সঙ্গে আ যুক্ত হয়ে ধাতু গঠিত হলে তাকে কি বলে? নাম ধাতু। তাহলে নাম ধাতু কোন ধাতু? সাধিত ধাতু। আবার দেখো এই আমাকে ধমকিও না, কি করিও না? আচ্ছা ধরো রহিম কদ্দুসকে ধমকায়, কি করে? ধমকায়। আচ্ছা এই ধমকা হচ্ছে ক্রিয়া। এবার এইখান থেকে ধাতু বের করতে হবে। তাহলে কি করবে? ওই রহিম তুই কদ্দুসরে কি কর? ধমকা। কদ্দুসরে কি কর? এবার ধমকা শব্দের আবিধানিক কোন অর্থ আছে? একটু জোরে কথা বললে সেটাকে ধমক বলে, তাই বলে না? এবার এই ধমকা, এটাকে ভাঙলে কি পাওয়া যায়? ধমক যোগ আ। তাহলে যে আ প্রত্যয় যুক্ত হয়েছে ধনাত্মক অব্যয়ের সঙ্গে, তাই এটার নাম নাম ধাতু। এটার নাম কি? নাম ধাতু। আবার দেখো প্রযোজক ধাতু। তোমার শীটে বা বইয়ে বলা হয়েছে প্রেরণার্থে আ প্রত্যয় যুক্ত হলে, কি অর্থে? প্রেরণার্থে। এখন প্রশ্ন হচ্ছে প্রেরণার্থে জিনিসটা কি? মনে রাখবা যে ক্রিয়ার কাজ নিজের জন্য না করে অন্যের জন্য করা বোঝায় তার নামই হচ্ছে প্রেরণার্থ।
নিজের জন্য করা না বুঝে কার জন্য করা বোঝায়? অন্যের জন্য। কিভাবে? দেখো মা শিশুকে কি দেখায়? চাঁদ দেখায়। কে দেখায়? কাকে দেখায়? আচ্ছা, যে দেখাচ্ছে সে হলো মা। তাহলে মা কি নিজের জন্য দেখে না শিশুর জন্য দেখে? তাহলে কাজটা মা কি নিজের জন্য করে না। তাহলে মা এখানে প্রযোজক কর্তা। তাহলে মা কোন কর্তা? প্রযোজক কর্তা। কার জন্য করে? তাহলে শিশু কি? প্রযোজ্য কর্তা। শিশু কোন কর্তা? প্রযোজ্য কর্তা। তাহলে এখন বলো, এই যে দেখায় ক্রিয়াপদ, এটা কি মা অনুযায়ী গঠিত না শিশু অনুযায়ী গঠিত? হ্যাঁ, শিশু অনুযায়ী হলে শিশু চাঁদ দেখে, তাহলে মা অনুযায়ী গঠিত না? মা চাঁদ দেখায়। এবার বলো মা তুই শিশুকে চাঁদ দেখা। তাহলে দেখায় থেকে ধাতু পাওয়া যায় কি? দেখা। এবার এই যে দেখা ধাতুটা গঠিত হয়েছে কিভাবে? দেখ যুগ আ। কিন্তু এই যে দেখা, এটা কি নিজের জন্য না অন্যের জন্য? প্রেরণার্থ, এই জন্য এর নাম প্রযোজক ধাতু। কি ধাতু? তাহলে প্রযোজক ধাতুগুলো কোন ধাতু? সাধিত ধাতু। আবার দেখো কর্ম বাচ্যের ধাতু। কোন বাচ্যের? এইটা মনে রাখবা, যে বাক্যে কর্তা থাকে না, কর্মই প্রধান, কর্মই কি প্রধান, এবং কর্ম অনুযায়ী ক্রিয়াপদ গঠিত হয়। কর্ম অনুযায়ী কোন পদ গঠিত হয়? ক্রিয়াপদ। কর্ম অনুযায়ী ক্রিয়াপদ গঠিত হয়। মূলত সেইটাকে কি বলা হয়? কর্মবাচ্যের ধাতু। যেমন দেখো কাজটি ভালো দেখায় না। কি ভালো দেখায় না? কাজটি। প্রশ্ন করো কি ভালো দেখায় না? কাজ। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তার নাম কর্ম। তার নাম কি? আবার কি কাজটি ভালো কি হয় না? দেখায় না। তাহলে তুই কাজটি দেখা, তাহলে ধাতু পাওয়া যায় কি? তাহলে এই দেখায় ক্রিয়াপদ কি অনুযায়ী গঠিত? কর্ম। তাহলে এই দেখায় ক্রিয়াপদের যে ধাতু পাওয়া যাবে, সেই ধাতুটা কার ধাতু? কর্মের ধাতু না? এই জন্য বলা হয়েছে কর্মবাচ্যের ধাতু। ক্লিয়ার? কর্মবাচ্যের ধাতু। কাজটি ভালো দেখায় না, তাহলে কাজটি কি? কর্ম। তাহলে কর্মের ধাতু কি? দেখা। তাহলে কর্ম অনুযায়ী ধাতু গঠিত হলে তাকে কি বলা হয়? কর্মবাচ্যের ধাতু। আবার এটা সাধিত ধাতু। কেন? কারণ এটা গঠিত হয় দেখ যুগ আ, তার নাম কি? দেখা। তাহলে সাধিত ধাতু ক্লিয়ার? বলো সাধিত ধাতু কমপ্লিট কিনা? ক্লিয়ার? ওকে। এরপর দেখো সংযোগমূলক ধাতু। বলা হয়েছে বিশেষ্য বিশেষণ ধনাত্মক অব্যয়ের পর কর, দে, হা, পা, খা, সার ইত্যাদি যুক্ত হলে, এগুলা যুক্ত হলে তাকে কি বলা হয়? কর্ম ইত্যাদি এগুলো যুক্ত হলে কি বলা হয়? কি বলা হয়? সংযোগমূলক ধাতু। তাহলে দেখো ভয় কর, কি কর? ভয় কর। সাবধান হ। তারপর হচ্ছে ধরো লজ্জা কর, কি কর? লজ্জা কর। তাহলে যে ভয়, এর সঙ্গে কর যুক্ত হয়ে ক্রিয়াপদ ধাতু হয়েছে। কিন্তু তোমার শীটে এটার উদাহরণ বেশি নাই। দেখো উদাহরণ তোমার বইয়ে প্রচুর পরিমাণ 81 পৃষ্ঠায়। এই যে ভয় কর, লজ্জা কর, গুণ কর, ভালো কর, মন্দ কর, সুখী কর, কয় কর, দান কর, দর্শন কর, রান্না কর, সঞ্চিত কর, স্থগিত কর, জলদি কর, তাড়াতাড়ি কর, একত্র কর। পৃষ্ঠাটা উল্টাও, 82 পৃষ্ঠায় দেখো আরো বেশি। 82 পৃষ্ঠায় না কর, হা কর, হাই হাই কর, সিসি কর, প্রেম কর, মর। হ্যাঁ, খা খা কর, বন বন কর, টন টন কর। দেখো এই দেখো চট কর, ধা কর, হন হন কর। এরপর বড় হ, ছোট হ, রাজি হ, সুখী হ। হ্যাঁ, রাজি হ, রাজি হয়ে যা, হয়ে যা। এরপর দেখো উত্তর দে, উত্তর দে, ডাকা দে, দাগা দে। ওই যে দাগা, দাগাও দেওয়া বুঝো তো? মনে দাগা দেয় না? ওই দাগা দে, দাগা দে মানে কাটা সেলাই কর। হ্যাঁ, ওটার কয় দাগা দে। তাহলে দাগা দে, জবাব দে, কান দে, দৃষ্টি দে, মন দে। হ্যাঁ, মন দে। এবার দেখো দেখো কান্না পা, ভয় পা, কান্না পা, ভয় পা, দুঃখ পা, লজ্জা পা, ব্যথা পা, টের পা। এরপর মার খা, হিমশিম খা, সার খা, ঘাস খা, মদ খা, গাঁজা খা, যা খাবি খা। এবার দেখো সাঁতার কাট, বেঞ্চি কাট, জিপ কাট, কাট। দেখো গলা সার। হ্যাঁ, দেখো সার প্রতিযোগে কি বললো?
গলা স্যার, ডাক স্যার, হাল স্যার, নাক স্যার, নাক ডাক, যা বলবো তাই, আমারে স্যার, তরে স্যার, যা ইচ্ছা তাই। দেখো এরপর ধর ধাতু দিয়ে গলা ধর, জড়িয়ে ধর, গনে ধর, পচা ধর, মাথা ধর, গো ধর, তাই না? তাহলে হচ্ছে ধর ধাতু দিয়ে। এই যে শব্দগুলো, তাহলে দেখো এগুলা দিয়েও কি বোঝায়? এগুলা হচ্ছে সংযোগমূলক ধাতু। এবার তোমার বইয়ে নাই কিন্তু সেটাই আছে, তার নাম অসংযোগমূলক ধাতু, অসম্পূর্ণ ধাতু। কি আছে? অসম্পূর্ণ ধাতু। ধরো অসম্পূর্ণ ধাতু, মনে রাখবা যে ধাতু দিয়ে 3 কালের উদাহরণ দেওয়া যায় না। কয় কাল? কাল কয় প্রকার? 3 প্রকার। কি কি নাম? অতীত, বর্তমান, ভবিষ্যৎ, 3টা। আর হলো একটা ইহকাল আর একটা পরকাল। তাহলে কয়টা হলো? সকাল, বিকাল, গ্রীষ্মকাল, বসন্তকাল, হেমন্তকাল, তাই না? কালের অভাব নাই। তাহলে মনে রাখবা যে ধাতু দিয়া 3 কালের উদাহরণ দেওয়া যায় না ওইটাকে অসম্পূর্ণ ধাতু বলে। আর ওই অসম্পূর্ণ ধাতুর সঙ্গে যুক্ত হয় আস, বহ, নট, থাকো। দেখো পাইছো কিনা? পাইছো? তাহলে এগুলা যুক্ত হলেই তাকে নাম কি? অসম্পূর্ণ ধাতু। অসম্পূর্ণ ধাতু কিভাবে দেখো? এই তোমার নাম কি? হ্যাঁ, অর্পিতা দাস না অন্য কিছু? ঘোষ। বাড়িতে গাভী আছে? গাভী আছে বাড়িতে? কয়টা? 3টা। দুধ কি দই বানায়? বাদ দিয়ে দিছে? আগে বানাই তো। ধরো অর্পিতা খান প্রেম করে মনে মনে, তাই না অর্পিতা? না বাস্তবে? বাস্তবে না, মনে মনে। মনে মনে। আচ্ছা, এবার অর্পিতা তার লগে খুব ঝগড়া করেছে একদিন, প্রচন্ড ঝগড়া। সে অর্পিতার সান্ত্বনা দিচ্ছে এইভাবে, দেখো আমার লগে যত ঝগড়া করো আমি কার? আমি তো তোমারই আছি। তোমারই আছি কোন কাল বলো তো? বর্তমান কাল না? কোন অর্থে আছি শব্দটা ব্যবহার করছো? কোন অর্থে? থাকা অর্থে। তাহলে থাকা অর্থে বললা আমি তোমারই আছি। এবার ওই একটু মনটা নরম করছে, যাক আমারই যেহেতু আছে তাহলে আর ঝগড়া করে লাভ কি? আর মনটা নরম করেছে। এবার বললো দেখো তুমি যে খালি আমার এত ঝগড়া করো, আমি কিন্তু অতীতেও তোমারই ছিলাম। ও ছিল মানে তোমারই ছিলাম। কোন কাল? অতীতকাল। কোন অর্থে? আসি কোন অর্থে? তাহলে থাকা অর্থে 2 কালে কয়টা শব্দ ব্যবহার করছি? এবার দেখে যে দাঁত বের করে হাসতেছে, এবার বলে ভবিষ্যতে তোমারই। এখনো কোন অর্থ? তাহলে দেখো এক থাকা অর্থে 3 কালে 3 শব্দ ব্যবহার করছি না? তাহলে এটার নাম অসম্পূর্ণ ধাতু। আচ্ছা, এটা তো বুঝলাম যে 3টাই থাকা। আর যদি বলে আমি তোমাকে ভালোবাসি, মানে কি বলতো? ভালোবাসে, আমি তোমারেও ভালোবাসি। আরো আছে, তাই না? গুড, এখন তো তাই হয়, তাই না? অনেকের লগে তোমারেও বাসি। তাহলে এই হচ্ছে ধাতু। পারা যাবে তাহলে? এরপর দেখা আছে বচন। কি আছে? বচন শীটের 3 পৃষ্ঠায়। বচন, বচন শুরুর দিকে এবার, তাই না? শেষ থেকে শুরু করছি আজকে। এবার দেখো বচন। বচন হচ্ছে ব্যাকরণের সংখ্যাবাচক শব্দ। সরি, বচন হচ্ছে ব্যাকরণের কি পারিভাষিক শব্দ যার অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। বচন কয় প্রকার? 2 প্রকার। একটা এক বচন আর একটা 2 বচন। 2 বচন মানেই তো বহু বচন, যা একের একাধিক বোঝায়, তাই বহু বচন না? ওকে, এবার দেখো উন্নত প্রাণীবাচক শব্দের বহু বচনে যুক্ত হয় রা বিভক্তি। কোন বিভক্তি? রা বিভক্তি। উন্নত প্রাণীবাচক শব্দ। আচ্ছা, প্রশ্ন হচ্ছে উন্নত প্রাণীবাচক কোনগুলো? মানুষ উন্নত প্রাণীবাচক। তারপর আর উন্নত প্রাণীবাচক কে? দেবতা উন্নত প্রাণীবাচক। তাহলে দেবতা রা হয়। তাহলে উন্নত প্রাণীবাচক মানুষ, গরু, ছাগল এগুলা, তাই না? না, উন্নত প্রাণীবাচক যে কোনো ব্যক্তির নাম। তাহলে যে কোনো ব্যক্তিবাচক হলে সেকে উন্নত প্রাণী বলে। তাহলে মানুষকে বহুবচন করতে চাইলে কি করা লাগে? মানুষেরা। রবীন্দ্রনাথ বহুবচন কি? রবীন্দ্রনাথ রা। নজরুল করিম, করিমেরা, তাই না? তাহলে এগুলো হচ্ছে বহুবচন। তাহলে কেবল উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে রা বিভক্তি যুক্ত হয়। লাইনটা পাইলে দাগ দাও। পাইছো? শীটে না পাইলে বই দেখো, বই আরো ভালোভাবে দেওয়া আছে। উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে রা বিভক্তি যুক্ত হয়। পাইছো?
আচ্ছা, কখনো 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 ইতর প্রাণীবাচক শব্দের বহুবচনেও রা বিভক্তি বসে। সেটা বোধহয় লাইনটা নাই, কিন্তু বইয়ে লাইনটা আছে, দেখো। পাখিরা আকাশে উড়ে দেখিয়া পিপিলিকারা বিধাতার কাছে পাখা প্রার্থনা করে। কখনো কখনো বা বিশেষ প্রয়োজনে ইতর বা অনুন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনেও রা বিভক্তি বসে। যেমন পাখিরা আকাশে উড়ে দেখিয়া পিপিলিকারা বিধাতার কাছে পাখা প্রার্থনা করে। ওই যে পিপিলিকা রা রা বিভক্তি বসছে না। আর দেখো, মেয়েরা কানাকানি করছে, মায়েরা ঝিয়েরা সভা বসাইছে, এখানেও রা বিভক্তি বসছে। এখন দেখো, কেবল উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় 4টা। এটা তোমার সেটাই আছে। এই দেখো, উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় কয়টা? 4টা। দেখো কি কি এখানে লিখে দিল, গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ। তাহলে শিক্ষক শিক্ষক কি হবে? শিক্ষক গণ। পরিবার কি হবে? পরিবার বর্গ, পরিবার বর্গ। নর নর কি হবে? নরগণ। জন জনগণ। দেবতা দেবতাগণ। সুধী মণ্ডলী। শিক্ষক সম্পাদক মণ্ডলী। গুড। এরপর দেখো, প্রাণীবাচক অপ্রাণীবাচক উভয় শব্দের বহুবচনে ব্যবহৃত হয়। কুল, কবি, কবি আছে কি, তাহলে কি হবে? কবিকুল। পক্ষী পক্ষীকুল। মাতৃ মাতৃকুল। সকল দিয়ে দেখো, পর্বত সকল, মনুষ্য সকল। সব দিয়ে ভাই সব, পাখি সব, করে রব প্রাতি পোহাইলে। দেখো, সমূহ দিয়ে বৃক্ষ সমূহ, মনুষ্য সমূহ। এবার দেখো, জন্তুর বহুবচনে ব্যবহৃত হয় পাল আর জোত। কি ব্যবহৃত হয়? পাল আর জোত। বলো, গরুর পাল, ভেড়ার পাল, তাই না? ছাগলের দল। আর হাতির ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? হস্তি জোত। দেখো, আসবে হচ্ছে প্রয়োগ বৈশিষ্ট্য। কি আসবে? প্রয়োগ বৈশিষ্ট্য। দেখো, বিশেষ শব্দের এক বচনে কোন কোন সময় বহু বচনে বোঝায়। যেমন সিংহ বনে থাকে। সিংহ কোথায় থাকে? আচ্ছা, এটা কি বলার দরকার আছে? সিংহ রা বনে থাকে, দরকার আছে না? সিংহ বনে থাকে বললেই কি বোঝানো হয়? সকল সিংহ বনে থাকে। আবার দেখো, বলা হয়েছে যে ফুলগুলো বাগানে ফুল ফুটেছে। বাগানে কে ফুটেছে? ফুল ফুটেছে। এক বছর না 2 বছর? বহু বছর। আচ্ছা, এরপর দেখো, কখনো কখনো এই এক বচনাত্মক শব্দের আগে অজস্র, নানা, ঢের এই শব্দগুলো বসায় কি করতে হয়? বহু বচন করতে হয়। যেমন অজস্র লোক, অনেক টাকা, ঢের সম্পত্তি, অডেলো সম্পত্তি, বহু বচন। আবার কখনো কখনো দ্বিত্ব প্রয়োগ করে বহু বচন করা যায়। যেমন হারি হারি সন্দেশ, কারি কারি টাকা, রাশি রাশি ধন। আবার দেখো, বিশেষ নিয়মে সাধিত বহু বচন। মেয়েরা কানাকানি করছে, এটা বিশেষ নিয়ম। মেয়েরা কানাকানি করে, এটা সাধারণ নিয়মে নাই। মেয়েরা কানাকানি করছে বিশেষ বিশেষ নিয়ম, কারণ এটা ওদের স্বভাব, সারা জীবনই কানাকানি করে। এই আজকে তোরটা নাকি ঝগড়া করছে রে। দেখো, আবার দেখো, সকলে সব জানে না, এটাই সোহানদের বাড়ি, রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না। যাক, মনে রাখবা, একটা বাক্যে একসাথে 2টা বহুবচন বসে না। একটা বাক্যে 2টা বহুবচন বসে না। যেমন যেমন সকল মানুষেরা মরণশীল। তাহলে সকল মানুষেরা কি মরণশীল? সম্ভব? সকল মানুষেরা, তাহলে সকল মানুষই মরণশীল অথবা মানুষেরা মরণশীল। ওকে, তোমার আজকে এখানে আছে প্রায় সমুচ্চারিত শব্দ, এটা পড়বা। দেখো, আজকে আহ্বান গল্প, হাতে সময় আছে, আজকে গল্প পড়াচ্ছি। ওই যে প্রায় সমর্থক। প্রথম পত্র দেখো, আহ্বান, কে লেখছেন? বন্দ্যোপাধ্যায়। একটু জিরিয়ে নেই, তাই না? টায়ার্ড হয়ে গেছি। দাঁড়াও, অনলাইনে যারা আছে অগলগে তো কথা হয় না কখনো। এই তোমরা 27 জন থেকে 3 জন চলে গিয়েছো, 24 জন আসছো। আচ্ছা, তোমাগুলোকে একটু 2 মিনিট গল্প করি, ওরা একটু জিরিয়ে নেক। আচ্ছা, বলো তোমরা কেমন আছো? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ। আর বাকিরা কেমন আছে? বাকিরা খারাপ আছে বোধহয়, বাকিদের কারো কোনো জবাব নাই। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আচ্ছা, আমি যে এতক্ষণ বইটই মিলে পড়াইলাম, বইটই দেখছিলা? জি ভাইয়া দেখছি। জি স্যার, দেখছি। জি স্যার। আচ্ছা,
তাহলে এবার দেখো একটু আহ্বান। লেখকের নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, তোমাকে যদি প্রশ্ন করি বাংলা সাহিত্যের একজন অসাম্প্রদায়িক লেখক বা কবির নাম বলো, কি নাম দিবা? কাজী নজরুল ইসলাম অসাম্প্রদায়িক না? কাজী নজরুল অসাম্প্রদায়িক না? কাজী নজরুল অসাম্প্রদায়িক, আর নিজে যে মুসলিম হয়ে বিয়ে করলো হিন্দুরে, তার কি আবার সাম্প্রদায়িকতা আছে নাকি? সে তো 100% অসাম্প্রদায়িক। আচ্ছা, অসাম্প্রদায়িক মানে হচ্ছে যার মধ্যে হিন্দু মুসলিমের ভেদাভেদ নেই, উনি হচ্ছেন অসাম্প্রদায়িক, যিনি মানবতাকে প্রাধান্য দেয়। ওরা হচ্ছে ধর্মের বাইরে। কিন্তু কাজী নজরুল আবার একজন ধর্মীয় ব্যক্তিও। কাজী নজরুল কি ধর্ম নিয়ে অনেক গান কবিতা লেখে নাই? লিখেছেন। কাজী নজরুল কি খালি মুসলিম ধর্ম নিয়ে লিখছেন, হিন্দু ধর্ম নিয়ে গান লেখে নাই? কাজী নজরুলের যে পরিমাণ শ্যামা সঙ্গীত আছে, তুমি শুনলে অবাক হয়ে যাবা একজন হিন্দু এই পরিমাণ শ্যামা সঙ্গীত জানে না, যা কাজী নজরুল জানে। কাজী নজরুল সকল ধর্মের প্রতি সম্মান জানাতো এবং সকল ধর্মীয় বিষয়গুলো কাজী নজরুল খুব ভালো করে জানতেন। কিন্তু কাজী নজরুল হচ্ছেন একজন অসাম্প্রদায়িক চেতনার লোক। বাংলা সাহিত্যের ওই রকম আরেকজন অসাম্প্রদায়িক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894-তে জন্মগ্রহণ করলো, 1950-এ মরল। 1894-তে বাংলা সাহিত্যের একজন বিখ্যাত লেখক উপন্যাসিক মরে, নাম জানো? কার মৃত্যু 1894? শোনো, এগুলো যেহেতু একজন আরেকজনের সাথে সম্পর্কিত, তাই এরকম সম্পর্ক দিয়ে পড়াটা ভালো। বলতে পারবা কে সে? কার মৃত্যু? কার মৃত্যু 1894? এই অনলাইন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ও তো জন্ম। মৃত্যু বলো 1894-তে মরছে কিরা? রবীন্দ্রনাথ ঠাকুর না? রবীন্দ্রনাথ 41 সালে মরছে, তোমার বিয়ের দিন। তার বিয়ে হয় নাই? বিয়ে হয় নাই না। বিভূতিভূষণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গুড, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মরে কবে? 1894-তে। আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মে কবে? 1894। তাহলে একজন মরে আরেকজনকে রেখে যায় যে আমি তো গেলাম, তুই লেখিস। তো ওই রকমই হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। শোনো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে সময় সাহিত্যিক, আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে 1914 সাল থেকে 1918, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে 1941 সাল থেকে 45, আর তৃতীয় বিশ্বযুদ্ধ 2010 সাল থেকে শুরু হয়েছে, এখনো চলতেছে। তৃতীয় বিশ্বযুদ্ধ চলতেছে, জানো না? আল্লাহ কি কয়, স্নায়ুযুদ্ধ। এক দেশের সঙ্গে আরেক দেশের এই যে বাজা কোজা থাকেই, আমেরিকা সব দেশে সেনাবাহিনী পাঠিয়েই রাখছে, তাই না? মধ্যপ্রাচ্যে হ্যাঁ যুদ্ধ চলতেই আছে, 2010 সাল থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত চলতেই আছে। হ্যাঁ, ওটা সারা বছর। যাই হোক, তাহলে দেখো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার চোখের সামনে দেখেছে 2টা বিশ্বযুদ্ধ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার চোখের সামনে দেখেছে সিপাহী বিপ্লব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার চোখের সামনে দেখেছে নীল বিদ্রোহ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার চোখের সামনে দেখেছে নীল করদের, নীল চাষীদের উপর অত্যাচার। তাহলে এতগুলো জিনিস দেখলেন, দেখেছেন শিল্পায়ন, দেখেছেন শহরায়ন। তা সাহিত্য রচনার জন্য এতগুলো প্রেক্ষাপট থাকতেও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সাহিত্য রচনার জন্য বেছে নিয়েছেন একেবারে পাখি ডাকা ভোর, যেটা গ্রামে পাখি ডাকে এবং পাখির ডাকের সঙ্গে ভোর হয়। ভাই, ভোর বেলায় পাখির এত কিচিরমিচির, তুমি অবাক হয়ে যাবা। ফজরের আজানের আগে যদি ঘুম ভাঙে, তাহলে দেখবা কি পরিমাণ পাখির ডাক। আমার মনে হয় না তোমরা সেই ডাক শোনো কখনো, বা শোনার সৌভাগ্য তোমাদের হয়েছে। মাঝে 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 যাই হোক, কিন্তু আমি নিয়মিত শুনি। যাই হোক, শোনো, এবার সেই পাখি ডাকা ভোর, তিনি নগ্ন আকাশ দেখবেন উঠানে শুয়ে। নগ্ন আকাশ মানে উন্মুক্ত আকাশ, হ্যাঁ। আর নগ্ন বলতে আর অন্য কিছু বুঝো না। উন্মুক্ত আকাশ দেখবেন উঠানে শুয়ে। শহরে থাকলে আকাশ দেখা যায় না, ওই ঘরের ভিতর থেকে আকাশ দেখা যায়, আকাশের একটু অংশ। আর উনি সম্পূর্ণ নগ্ন উন্মুক্ত আকাশ দেখতে চেয়েছেন, এই জন্য উঠানে শুয়ে থাকতেন। তিনি বন বাজারে দৌড়ানো পছন্দ করতেন, মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত। অর্থাৎ তার গ্রামীণ জীবন যেন হৃদয়ের সঙ্গে, রক্তের সঙ্গে মিশেছিল। তাই তিনি তার সাহিত্য রচনা করার জন্য চলে গেলেন সেই গ্রামীণ পরিবেশে, এবং গ্রামীণ মানুষদেরকে নিয়েই তিনি তার সাহিত্য রচনা করলেন। যার কারণেই বিভূতিভূষণের সেই প্রথম উপন্যাস, যার নাম ছিল পথের পাঁচালী, এবং এটাই তার শ্রেষ্ঠ উপন্যাস, পথের পাঁচালী। এবং এই উপন্যাসটা লিখে বিভূতিভূষণ সাহিত্যিকদের স্বর্ণ শিখরে আরোহণ করে। তার আরো কয়েকটি জনপ্রিয় উপন্যাসের মধ্যে ছিল অপরিচিতা, ছিল হচ্ছে অপরাজিতা, ছিল হচ্ছে আরণ্যক, ছিল ইসামতি, ছিল হচ্ছে আদর্শ হিন্দু হোটেল। এগুলো হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস। তিনি কয়েকটা গল্প গ্রন্থ লিখলেন, নাম দিলেন কিন্নর দল, নাম দিলেন
যাত্রা বদল, পালা বদল, আরো দু একটা লিখলেন। যাই হোক, এর মধ্যে তোমাদের জন্য একটা গল্প লিখলেন যার নাম দিলেন আহ্বান। আহ্বান মানেই হৃদয়ের টান। এইখানে বলা হচ্ছে, এখানে মুখের ডাকে আহ্বান বলেনি। এই গল্পটাও একটি কি, এই গল্পটাও একটা হিন্দু মুসলিমের অসাম্প্রদায়িক চেতনার ফসল। এবং এই গল্পটি তোমার প্রথম প্রকাশিত, সরি, এটা বিভূতিভূষণের রচনাবলী থেকে সংকলন করা হয়েছে। সেইখানে এক হিন্দু ছেলে গ্রামে গিয়েছিল বেড়াতে। সেই ছেলের নাম ছিল গোপাল। এই গোপালের সঙ্গে পথিমধ্যে দেখা হয়েছিল এক অন্ধ বুড়ির সঙ্গে। এই বুড়িকে জিজ্ঞেস করেছিল, বুড়ি তুমি কিডা? বুড়ি বললেন, ওই যে উত্তর পাড়ায় জমির করাতির কাজ করতো, আপনি তারে চিনেন? কারণ জামাইয়ের নাম বলা যাবে না, মেয়েরা জামাইয়ের নাম বলে না। বলে বলে এই জামাইয়ের নাম বলো। ও জামাই হয় নাই? আচ্ছা, যেদিন হবে সেদিন কি নাম ধরে ডাকবা? অবশ্যই। নাম ধরে না ডাকলে তো মজাই লাগবে না, তাই না? নাম ধরে ডাকবো, ওই কদ্দুচ্চা বাজারে যাইতেছিস, এটা আনিস রে। এখন তুই মুই করে ডাক, এখন জামাই হলো বন্ধু। জামাই হলো বন্ধু, বন্ধু না হলে হ্যাঁ আবার ঘোরাটি কিসের জামাই? কথা সত্য, বন্ধু না হলে আবার জামাই কিসের? এখন জামাই হলো বন্ধু, আর বউ কি জানো? বউ হচ্ছে বান্ধবী। তাহলে তাহলে গার্লফ্রেন্ড কোনটা? ওটা আরেকটা, যেটা বাইরে থাকে। আচ্ছা, যাই হোক, এবার আগের দিনে মানুষ নাম ধরে ডাকতো না, আগে ডাকতো, এই যে মিনছে বাজারে যাচ্ছে, পান যেন আনে গো। হ্যাঁ, ভাইজানো ভাবির আদর করে ডাকতো, ওগো গিন্নি এই নাও তোমার পান, গিন্নি। আর এখন ভালোবাসা নাই, এখন ডাকে, ওই সুন্নি তোর জন্য পান আনছি নিয়ে যা। ও বলে, এই যে খারাপ মানুষ কদ্দুচ্চা, তোর বাপের নাম কিন্তু ভুলে দিব যে পচা মাছ আনছিস। এখন আর ভালোবাসা নাই। দেখো এবার, তখন গোপাল বুঝতে পারলো উত্তরপাড়ায় করাতির কাজ করতো, নাম ছিল জমির। কি নাম ছিল? জমির। তাহলে সেই জমির করাতি, এবার জমির করাতির বউ এই গোপালকে ডাকতো পুত্র স্নেহে, সন্তান স্নেহে। একজন মুসলিম হয়ে একটা হিন্দু ছেলেকে সন্তান স্নেহে ডাকলেন অমর গোপাল, অমর গোপাল। এবার গোপাল জিজ্ঞেস করলেন, তুমি থাকবা কোথায়? বলো, চকর্তি মশাইয়ের বাড়িতে। চকর্তি মশাই মানে কি? চক্রবর্তী। এই চক্রবর্তীর বাসায় বাড়িতে। এবার বললেন, নিজের ভিটাতে একটা ঘর তোলো। এবার ঘর তুলবেন, ঘর তোলার জন্য চকর্তি মশাই তাকে কি দিলেন? খড় আর বাঁশ। গ্রামের মানুষ আর কিছু দিতে পারুক আর না পারুক, বাঁশ ঠিকই দিতে জানে, এই জন্য দিলেন বাঁশ, যে ধরো বাঁশ নিয়ে যাও। এবার তিনি একটা দোতলা ঘর তুললেন, তাই না? একটা দোতলা ঘর মানে দোতলা ঘর, যে ঘরে দুইটা চাল আছে, একটা ভাড়া দিলেন ধরো। এরকম একটা ঘর তুলে তিনি আবার চলে গেলেন শহরে। তবে যে কদিন গ্রামে ছিলেন, এই কয়দিন বুড়ি তার নিজের গাছের কচি লাউ আর হচ্ছে গাছের জালি লাউ, কচি শশা, এগুলো তুলে পাতি লেবু, তারপর হচ্ছে আম নিয়ে আসছিল। যাই হোক, এরপর ওই বুড়িকে খাবার দিত ওই পাশের ঘরের আরেকজনের বউ, হাজরা বেটার বউ দুধ দিত এনে। সেই দুধ নিয়ে দিত কাকে? গোপালকে, যে বাবা কি খাচ্ছ না খাচ্ছ। ওই গোপাল আবার আরেকজনের কাছ থেকে দুধ খেত। কার নাম? ঘটি গোয়ালিনীর দুধ। সেই ঘটি গোয়ালিনীর দুধে থাকতো জল মেশানো, পানি মেশানো। ওই দুধ খাচ্ছ, ওই দুধ তো জল মেশানো থাকে। এবার পরের দিন হঠাৎ করে তিনি নিয়ে আসছেন কি দুধ। হঠাৎ করে বুড়ি ৬-৭ দিন আসে না। তখন গোপাল খুঁজতে খুঁজতে বুড়িকে খুঁজবার জন্য বুড়ির বাড়িতে গেল। গিয়ে দেখলেন বুড়ি অসুস্থ, শুয়ে আছে। তখন বুড়ির ঘরে গেলে একটা মোড়া বা পাটি টেনে এনে দেওয়া হয় তাকে বসার জন্য, অল্প কয়টা টাকাও দিয়েছিল। বুড়িকে এই গল্পে খেতে দেয় না। বুড়িকে খেতে দেয় না বুড়ির কে? নাচ জামাই, অত্যন্ত শয়তান, নাচ জামাইরে খেতে দেয় না। যাই হোক, বুড়ি এই গোপালের কাছে পুত্র স্নেহে একটা জিনিস দাবি করেছিল, মরার পর কাফনের কাপড়। এবার ও যে শহরে গেছে, সে আর গ্রামে আসে না। এদিকে বুড়ি ঘোড়াটি গেছে মরে চিৎপটাং, কিন্তু তার মন কেমন যেন আনসান করতেছিল। সেই আনসানের ছুটি পাওয়া মাত্রই সে গ্রামে চলে আসে। আসার পর দেখা হয় সেই হাজরা বেটার বউয়ের সঙ্গে। তখন বললেন, আপনি কত খবর দেওয়ার চেষ্টা করেছি কিন্তু পারি নাই। কিন্তু গ্রামের মুরব্বীরা বললেন, তুমি বোধহয় খবর পেয়ে আসছো। না, খবর পাই নাই। শেষে দেখলো তার কবর কাটা হচ্ছে কোথায়? একটা গাছের নিচে। কি গাছ? পৃথ্বীরাজ গাছের নিচে। এই গাছ পৃথ্বীরাজ, তো পৃথ্বীরাজ, তাই না? পৃথ্বীরাজ গাছের নিচে। যাই হোক, তাকে কবর দেওয়া হলো। এবং তখন তাকে কাপড়ের কাপন কিনে দিয়েছিল কে? গোপাল, অমর গোপাল। ওকে,
এরপর একটা কবিতা লিখছে, কবিতাকে কবি জীবনানন্দ দাশ। এই পৃথিবীতে এক স্থান আছে, শোনো। কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন 1899 এবং মৃত্যুবরণ করেন 1954। আচ্ছা, জীবনানন্দ দাশ আর কাজী নজরুল একই সালে জন্মগ্রহণ করেন, 1899 সালে। মনে রাখবা, আমাদের বাঙালি কবিদের মধ্যে যতগুলো দুঃখী কবি আছে তার মধ্যে কবি জীবনানন্দ দাশ একজন। কেন? গল্প শোনো আগে। জীবন দাশের মা বাংলা সাহিত্যের একজন বিখ্যাত মহিলা কবি, যার নাম ছিল কুসুম কুমারী দাস, যিনি বলেছিলেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে কাজে না বড় হয়ে কথায় বড় হবে। কথায় না বড় হয়ে কাজে বড় হবে না, আজকে বেঁচে থাকলে তাই বলতেন যে কাজে না বড় হয়ে কথায় বড় হবে, কারণ আজকে সবাই কথায় বড় হয়, কাজে কমে নয়। যাক, এই কুসুম কুমারী দাস কবিতায় ছেলেকে ছোটবেলা থেকে কবিতা লেখা শিখাইলেন। এই ছেলে 1919 সালে কলকাতা থেকে বিএ পাশ করে ফেলেন ইংরেজিতে। 1921 সালে আবার তিনি এমএ পাশও করলেন। এই একই বছর 1921 সালে ঠাস করে পড়ে মরে যায় একজন বিখ্যাত ব্যক্তি, যার নাম দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এই চিত্তরঞ্জন দাশগুপ্তের মৃত্যুতে তিনি একটা ব্রাহ্মবাদী কবিতা রচনা করেন, নাম দেয় দেশবন্ধুর প্রয়াণে। এইটা প্রকাশিত হয়ে যায় একটা পত্রিকায়। প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ বললেন যে ওর কবিতা যেন একটা চিত্ররূপময়, মানে ছবিতে যেরকম বর্ণনা থাকে জীবন দাশের কবিতা এগুলোর মধ্যে যেন ঠিক ওইরকম ছবি আর বর্ণনা একসাথে দেওয়া, চিত্ররূপময় বলে আখ্যায়িত করলেন কে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বলেন, ওহে বৌদ্ধ, তোমার কবিতায় যে পত্রিকায় যে ছেলেটা লিখতেছে ওর লেখার হাত খুব ভালো, লেখা চালায় যেতে থাকো। জীবন দাস লেখালেখি শুরু করলেন, কিন্তু খালি লিখতে তো পেট ভরবে না, চাকরি দরকার, চাকরি পায় না। কলকাতার সিটি কলেজ নামে একটা কলেজ আছে, টিউটর হিসেবে যোগদান করলেন। কিন্তু জীবন দাসের কারণে হঠাৎ করে ছাত্রছাত্রীদের মধ্যে, ছাত্র শিক্ষকের মধ্যে ধর্মীয় বিষয় নিয়ে বাজলো মারামারি। এবার কলেজ বন্ধ হওয়ার উপক্রম, জীবন দাসের চাকরি গেল চলে। উনি চলে আসলেন টিউটর আবার যোগদান করেন বাগেরহাটে একটা কলেজে। এই বাগেরহাট থেকেও তাকে ছাঁটাই করা হয়। শেষে চলে আসেন ঢাকায়, লঞ্চের বাসতে বাসতে ঢাকায় চলে আসলেন। ঢাকায় এসে তিনি কি করেছিলেন তা জানা যায়নি। হয়তো তিনি কি আর করবে, পুরান ঢাকায় সদরঘাটে গেঞ্জি বিক্রি করেছেন 60 টাকা 60 টাকা 60 টাকা, অথবা মুরগি বিক্রি করছে, লাগবে মোরগ মুরগি, যাই হোক হয়তো এগুলো বিক্রি করেছে। তো ওইখানে থাকা অবস্থায়, তবে এখানে থাকার আগেই তিনি একখান কাব্যগ্রন্থ প্রকাশ করে ফেলেন, যার নাম ছিল ঝরা পালক। এই ঝরা পালক কাব্যের প্রকাশের আগে ওনার নাম ছিল জীবন আনন্দ দাশ গুপ্ত। পরবর্তী তিনি গুপ্ত নাম বাদ দিয়ে খালি লেখেন জীবনানন্দ দাশ। এবার জীবন দাস ঝরা পালক কাব্য লিখেই ফেলেন 1825 বা 26 সালে। এটাই ছিল তার প্রথম কাব্যগ্রন্থ। 1930 সালে তিনি ওই ঢাকারই হয়তো কোনো একটা ছাদে কোনো একটা আপাকে হাঁটাহাঁটি করতে দেখতেন। আপার নাম ছিল লাবণ্য, মানে লাবণ্য দেখতেও লাবণ্যের মতোই, অত্যন্ত চমৎকার। হয়তো আবার রূপ দেখে জীবন দাস আপারে বলছেন যে তোমার ঠোঁট যেন গোড়া ফোরের মতো লাল, তোমার নাক যেন বাঁকা বাঁশের বাঁশি, তোমার চোখ যেন টুনটুনি পাখির বাসা, ওভারঅল তোমারে দেখলে আকাশের চাঁদ ভালো লাগে না, এত সুন্দর তুমি। যেহেতু তুমি এত সুন্দর, তাহলে আর আমি কোথাও যাব না, তাহলে চলো দুজনে মিলে মানুষ থেকে জানোয়ার হয়ে যাই। এবার 1930 সালে করে ফেললেন বিয়ে। এবার বউ নিয়ে গেলেন, কারণ ছেলে তো বেকার। জীবন দাসের বাপ বললেন, হয় তোমারে খাবার দিব নাহলে বউরে দিব, কারে দিব বলো। আমি বললো ঠিক আছে, তাহলে বউরে খাবার দাও, আমি চলে গেলাম। জীবন দাস চলে গেল। বিয়ের 1 বছর পরে একখান সন্তানের জন্ম দেয়, বসে থাকেনি, হ্যাঁ কাজের কাজ করেছে। যাই হোক 1 বছর পরেই একটা সন্তানের জন্ম দেয়। এবার এই সন্তানের জন্ম দেওয়ার পর জীবন দাস আবার নতুন করে তার কর্মজীবন শুরু করেন এবং কবিতা লেখালেখি শুরু করলেন। পরবর্তীকালে তিনি লিখলেন কয়েকটি বিখ্যাত কাব্যগ্রন্থ। এর মধ্যে লিখলেন ঝরা পালক, লিখলেন মহাপৃথিবী, লিখলেন বেলা অবেলা কালবেলা, রূপসী বাংলা, বনলতা সেন। এর মধ্যে বনলতা সেন জনপ্রিয়, জানো তোমরা, যেখানে বললেন 1000 বছর ধরে পথ হাঁটিতেছি মালয় সংহাল সমুদ্র থেকে মালয় সাগরে। যাক, উনি শেষে গিয়ে বললেন যে চুলতার কবিকার অন্ধকার বিদিশা নিশা, মুক্তার শ্রাবস্তীর কারুকার্য, আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এই বনলতা যে কোন বনলতা জানা যায়নি। কবি জীবন দাসকে বলা হয় তিমির হরণের কবি, নীলকণ্ঠের কবি, দুঃসরতার কবি, নীলকণ্ঠের কবি। এত দুঃখ তার কারণ পরবর্তীকালে বাবির লগে তার ভালো সম্পর্ক ছিল না। এই জন্য যেখানে সুন্দরী নারী দেখতো তার পিছনে হাঁটা দিত। ওই আপার পিছনে হাঁটতে হাঁটতে আপার বেশিরভাগ কবি নারীদের প্রতি আকর্ষণ না জাগলে সাহিত্য বেরোবে? সাহিত্য বেরোয় মদ গাঁজা খাওয়ার কারণে, আর হলো আপার ধাক্কা দিলে। হ্যাঁ, মানে আপার কাছ থেকে আঘাত টাঘাত পাইলে, তার কাছ থেকে প্রেম ভালোবাসা পাইলে সাহিত্য বেরোয়, নলে বেরোয় না। শেখা না খাই, শেখা নয়, এটাকে শেখাই বলো আর প্রেমই বলো, দুটাই বলো, দুটা থাকলে সাহিত্য বের হয়। তো জীবনানন্দ দাসও ঠিক তাই। এইভাবে জীবনানন্দ দাস কাব্যগ্রন্থ লিখে ফেলেন। না, তোমাদের জন্য লিখলেন একটা অবিখ্যাত কাব্য, এটা বিখ্যাত কাব্য নয়, এই পৃথিবীতে এক স্থান রয়েছে। বিখ্যাত নয় কারণ এই কবিতার ভাষা তেমন মজা না,
তবে বাংলাদেশ নিয়ে লেখা তো তাই পাঠ্য করা হয়েছে। বলেন এই পৃথিবীতে এক স্থান রয়েছে সব থেকে সুন্দর সুকরুণ বাংলাদেশ, যেখানে জলাঙ্গিরে বসে জল দিয়েছে বারুণী দেবতা। বারুণী কি আবার, বরুণ হচ্ছে সূর্যের দেবতা, তার স্ত্রী হচ্ছে বারুণী। এবার যেদিন সূর্যের দেবতা মানে সূর্যের দেবতা কি বরুণ আর জলের দেবতা বারুণী, এই বরুণ আর বারুণী দুইজনে মিলে ঝগড়া করে, ওই দিন জলোচ্ছ্বাস হয়। মানে জামাই বউয়ের ঝগড়াতে মানুষের ক্ষতি হয়, ক্ষতি হয় না কেন? জামাই বউ ঝগড়া করতেছে, মনে করো জামাই বউরে পিটাবে, মারতে যাচ্ছে, এমন সময় কেউ একজন ফিরাইতে গেল, বাড়িটা লাগলো, যা ফিরাইতে গেল তার মাথায়, ফাটলো কার? যে ফিরাইতে গেছে তার না। যাই হোক, এখানে বললো সুদর্শন নাম দিয়েছে একটা পশু প্রাণীকে, সুদর্শন। কে সে? গবরা পোকা, সন্ধ্যার বাতাসে ঘরে ফিরে। উনি ধান গাছের সঙ্গে লক্ষ্মী পেঁচার সম্পর্ক তৈরি করলেন। তার মানে ধান গাছের সঙ্গে কার সম্পর্ক? লক্ষ্মী পেঁচার। যাই হোক, তাহলে পড়ে নিও। এই হচ্ছে কবি জীবনানন্দ। আসবে বুঝলে, আমি যেভাবে মনে রাখছি। এই ভালো থাকো, আল্লাহ হাফেজ।